আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। নতুন বছরে নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে ভাই আলোচনা করব প্যাটার্ন। সো এই যে প্যাটার্ন অধ্যায়টা, ফার্স্ট অধ্যায়টা কেন আমি ভাইয়া এটা বাছাই করছি, কারণ তোমাদের হাফ ইয়ারলি হোক বা জেএসসি বা বৃত্তি পরীক্ষা যে পরীক্ষাই হোক, এই অধ্যায় থেকে মাস্ট বি তোমরা একটা প্রশ্ন পাবা। সো এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই অধ্যায়টা আমি চ্যালেঞ্জ করতেছি তোমাদেরকে, এই অধ্যায়টা আমি তোমাদের একেবারে বস করে দিব। দিস ইজ মাই চ্যালেঞ্জ, একেবারে তোমরা বস হয়ে যাবে এই অধ্যায়টার। সো ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, বুঝছো? সো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল, প্যাটার্ন। এই অধ্যায়টার নাম যেহেতু প্যাটার্ন, সো প্যাটার্ন জিনিসটা কি? এটা খাই নাকি শ্যাম্পুর মতো মাথায় দেই? কোনটা? এই প্যাটার্নটা দিয়ে কি করে? সো দেখো, প্যাটার্নটা হচ্ছে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, হ্যাঁ, নির্দিষ্ট একটা পন্থায় সাজাবে, দেন পরিবর্তিত বা বিন্যস্ত করা যাবে। সো ইটস কল্ড প্যাটার্ন। প্যাটার্ন বুঝছি, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। সো এখানে ধরো আমি এক দিলাম, দেন আমি এখানে এই যে ফার্স্ট বক্সে এক দিলাম, দেন লাস্ট বক্সে আমরা এক দিলাম। সো তারপর আমরা এখানে এক দিলাম, দেন একে আর একের যোগফল এখানে আমরা 2 দিব, বুঝছি? আর লাস্ট বক্সে আমরা এক দিব। দেন আবার ফার্স্ট বক্সে আমরা এক দিব, আর লাস্ট বক্সে ঠিকই এক থাকবে। আর তাহলে এই বক্সে কি হবে? 1 আর 2 এর যোগফল কত? 3। আবার 2 আর 1 এর যোগফল 3, আর লাস্ট বক্সে এক থাকবে। আবার দেখো এখানে ফার্স্ট বক্সে এক, লাস্ট বক্সে এক। সো 1 আর 3 এর যোগফল কত? 4। 3 আর 3 এর যোগফল কত ভাইয়া? 6। 3 আর 1 এর যোগফল কত ভাইয়া? 4। সো একটা জিনিস তোমরা খেয়াল করতে পারতেছো এখানে। সো এই যে দেখো, তোমার এই ফার্স্ট অবস্থার যে বক্সগুলো, এইগুলাতে সবগুলোর মধ্যে মান কিন্তু এক, আর লাস্টগুলার সবগুলার মান কিন্তু ভাইয়া দেখো এক। সো তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা পন্থায় সাজানো হয়েছে। সো এই কারণে এটা একটা প্যাটার্ন। এছাড়া এখানে দেখো বিন্যস্ত করা আছে, দেখো এই যে এক, তারপর 1 আর 1 এর 2 এর যোগফল 2 হয়েছে, দেন 1 আর 2 এর যোগফল এখানে 3 হয়েছে, 2 আর 1 এর যোগফল 3 হয়েছে। সো এইভাবে নির্দিষ্ট একটা পন্থায় সাজানো হয়েছে, পরিবর্তিত হয়েছে এবং বিন্যস্ত হয়েছে। সো এইটাকে ভাই আমরা একটা প্যাটার্ন বলতে পারি। দেন আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের ভাইয়া। এই যে দেখো, এখানে আমি 2 নিলাম, 2 এর পর 4 নিলাম, 4 এর পর 6 নিলাম, দেন 8 নিলাম। এইটা একটা প্যাটার্ন। কিভাবে ভাই এটা একটা প্যাটার্ন হইলো? কারণ দেখো 2 এর পর এখানে 4 কিভাবে হইলো? 2 এর পর এই 2 এর সাথে 2 যোগ করে এই 4টা পাওয়া গেছে। 4 এর সাথে এখানে 6 হইলো কিভাবে? 4 এর পর 4 এর সাথে 4 এর সাথে 2 যোগ করে কি হইলো? 6 পাওয়া গেল। 8 কিভাবে হইলো? 6 এর সাথে 2 যোগ করে 8 পাওয়া গেল। সো এইটাকেও আমরা প্যাটার্ন বলতে পারি। ঠিক আছে, মানে নির্দিষ্ট একটা পন্থায় এভাবে সাজায়া সাজায়া সামনের সংখ্যাগুলো পাওয়া গেছে। সো প্যাটার্ন। আর কি এক্সাম্পল দিতে হবে? আরেকটা দিই, সমস্যা কি? আরেকটা দিই। এখানে 1 নিলাম, তারপর এখানে আমরা 5 নেই, তারপর এখানে 9 নেই। সো এইটাও কিন্তু ভাই একটা প্যাটার্ন। কিভাবে প্যাটার্ন হইলো? দেখো, 5 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই কত পাচ্ছি? 4 পাচ্ছি। 9 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই কত পাচ্ছি ভাইয়া? 4 পাচ্ছি। সো এখানে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য বা বিয়োগফল আমরা 4 পাচ্ছি। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বা বিয়োগফল কত পাচ্ছি? 4 পাচ্ছি। সো এইটাও আমরা একটা প্যাটার্ন বলতে পারি। সো আমরা এই অধ্যায়ে এইরকম টাইপের ম্যাথই আমরা সলভ করতে যাচ্ছি। বাট প্যাটার্ন জিনিসটা আশা করি একেবারে পানির মতো ক্লিয়ার হয়েছে। প্যাটার্ন কি? তো তোমাদের জন্য ক্লাস 8-এর বেস্ট একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। কেন বেস্ট বলতেছি ভাইয়া? কারণ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিছে, সবচেয়ে বেশি কমন আমাদের সাজেশন এবং আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু আসছে। এবং এইটার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আছে। রিভিউগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া এইবার জেএসসি পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। সো তার আগে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন বৃত্তি বা জেএসসি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, সো এই কোর্সটা তোমার জন্য বেস্ট এবং সুপার একটা কোর্স এবং সুপার একটা ডিসিশন এই বছরের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, যদি ভালো লাগে দেন ক্লাস করো। ওকে, সো তার আগে আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমাদের কোর্সে কি কি থাকবে, কতদিন মেয়াদি বা কিভাবে করানো হবে, এটা জানাটাও দরকার। হ্যাঁ, সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, মানে সম্পূর্ণ এইটা তুমি কভার করে ফেলতে পারবা। এবং কোর্সের ফি থাকবে 2,500। যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবা, 8,000 টাকার কোর্সটা মাত্র 2,500 টাকায় তোমরা নিতে পারবা 1 বছরের জন্য। আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে, সো কোর্সে তোমার থাকবে ভাইয়া বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, তারপর বিজিএস এবং বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো থাকবে। এছাড়া যদি দরকার হয় আরো কয়েকটা সাবজেক্ট লাগবে তোমাদের দরকার, ওইগুলোও এখানে আনা হবে। সো ডোন্ট ওয়ারি।
সো এইগুলো হচ্ছে কোর্সের তোমার কি কি কত টাকা দেন কতদিন মেয়াদি কি কি বিষয় পড়ানো হবে এইগুলো। ওকে, সো কোর্সের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি থাকবে দেখো। এভরি চ্যাপ্টার, হ্যাঁ এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে। তারপর টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চেন। সো আমাদের এক্সামে আমাদের সাজেশন থেকে আমাদের ক্লাসগুলো থেকে কমন পড়ার মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায় আমরা প্রচুর টাইপ ভিত্তিক সিকিউ করাইছি, প্রচুর এমসিকিউ করাইছি, প্রচুর বোর্ড কোশ্চেন করাইছি, স্কুল কোশ্চেন করাইছি, যার কারণে হুবহু অনেক কিছুই কমন পড়ছে আর টাইপও কমন পড়ছে, বুঝছি। সো তারপর থাকবে লাইভ বা রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, দেন মান্থলি এক্সাম থাকবে আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। এটার কারণে কিন্তু প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। সো তোমাদের বেস্ট একটা প্রতিযোগিতা এবং বেস্ট একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা সেট করে দিচ্ছি। সো যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবে তোমাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অপেক্ষা করতেছে। আশা করি আমাদের এই ক্লাসগুলো কোর্সের ক্লাসগুলো করলে তুমি এক মাসেই তোমার মানে চেঞ্জেসটা দেখতে পারবে। ওকে, সো আশা করছি ভাইয়া বুঝতে পেরেছো কোর্সে কি কি থাকবে, কিভাবে পড়ানো হবে। ডেমো ক্লাস তো আছে, তোমরা নক দাও, ডেমো ক্লাসটা পেয়ে যাও। ওকে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এখন আমাদের এই অধ্যায়টা কভার করার আগে মৌলিক সংখ্যা জিনিসটাকে এটা জানতে হবে। ফুল ডিটেলস আমি তোমাদের বুঝাবো। দেখো, সো মৌলিক সংখ্যা জিনিসটা কি? একের চেয়ে বড় যেসব সংখ্যায় এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলি হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা। সো এখন গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক জিনিসটা বলতে হচ্ছে ভাগ করা বা উৎপাদক। গুণনীয়ক বলতে কি? ভাগ। গুণনীয়ক বলতে ভাইয়া ভাগ, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যেই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সকল সংখ্যাগুলাই হচ্ছে ওই সংখ্যাটার উৎপাদক। আচ্ছা, বা গুণনীয়ক আমরা দেখি, আমি তোমাদের এখানে দেখাই। ধরো আমরা এখানে নয়ের গুণনীয়কগুলো বের করতে চাচ্ছি। সো নয়কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওইগুলাই হবে নয়ের গুণনীয়ক। সো আমরা নয়কে দেখো 1 দ্বারা ভাগ করতে পারি, তারপর নয়কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। নয়কে কি 2 দ্বারা ভাগ করা সম্ভব না? 3 দ্বারা ভাগ করা যায় নয়কে, 3 তিরিকা 9। সো তাহলে আমরা কি বুঝলাম? নয়কে 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। এই সংখ্যাগুলো হচ্ছে ভাইয়া নয়ের গুণনীয়ক, যেইগুলা দ্বারা ভাগ করা যাবে। 5-এর গুণনীয়কগুলা কোনগুলা? 5কে দেখো 1 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 5কে 2, 3, 4 এগুলা দ্বারা ভাগ করা যায় না। সো এই ক্ষেত্রে 1 এবং 5 হচ্ছে 5-এর গুণনীয়ক, বুঝছি। সো আমরা কিসে আছি? মৌলিক সংখ্যা দিয়ে আছি। এখন দেখো মৌলিক সংখ্যা, সো আমি যদি বলি তোমাদেরকে 7 মৌলিক না যৌগিক, কি বলবা? 7 হচ্ছে মৌলিক। কিভাবে হইল মৌলিক সংখ্যার? আমরা সংখ্যাটা কি বুঝলাম? যে 1 এবং ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা বলতে 7, 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাইয়া 7কে ভাগ করা যাচ্ছে? 2 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা যাচ্ছে, 4 দ্বারা যাচ্ছে, 5, 6 যায় না। সো কোনো 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় সেই ক্ষেত্রে আমাদের এইটা হবে মৌলিক সংখ্যা। আর ভুল হবে ভাইয়া? ভুল যেন না হয়। সো আমি যদি বলি যে 12 তাহলে মৌলিক না যৌগিক? 12টা হচ্ছে যৌগিক। কিভাবে? দেখো 12কে 1 এবং 12 ছাড়াও 2 দ্বারা 12কে ভাগ যাচ্ছে, তারপর 3 দ্বারা যাচ্ছে, 4 দ্বারা যাচ্ছে, 6 দ্বারা যাচ্ছে। সো এই সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। কোনো একটা সংখ্যাকে যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে তাহলে ওইটা মৌলিক হবে না, ওইটা যৌগিক হবে। মৌলিক হইলে ভাগ করা যাবে না 1 এবং ওইটা বাদে। সো তাহলে আরেকটা দেখি, আরেকটা যদি বলি 11 মৌলিক না যৌগিক? 11কে কি 1 এবং 11 ছাড়া 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো দ্বারা ভাগ যাবে না। সো 11টা মৌলিক। একটা জিনিস আমরা রিয়েলাইজ করতে পারতেছি যে বেশিরভাগ বেজোড় সংখ্যাই হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা। যেমন 3 মৌলিক সংখ্যা 3 বেজোড়, 5 মৌলিক সংখ্যা 5 কি বেজোড়, 7 মৌলিক সংখ্যা 7 কি বেজোড়, তারপর 9 হচ্ছে বেজোড় সংখ্যা, বাট 9 কিন্তু মৌলিক হবে না, 9 যৌগিক হবে। কিভাবে? দেখো 9 বেজোড় হওয়া সত্ত্বেও 9 মৌলিক সংখ্যা না, 9 হচ্ছে যৌগিক সংখ্যা। কারণ 9কে 1 এবং 9 ছাড়াও 9কে কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে। সো 9 কি কোনোভাবে ভাইয়া মৌলিক সংখ্যা হতে পারে? হতে পারে না, ভাগ গেলে যৌগিক হয়ে যাবে। সো সব বেজোড়ই যে তোমার মৌলিক এমন না, 95% বেজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা। বাকি কিছু আছে যেগুলো যৌগিক সংখ্যা, যেমন 25 এটা বেজোড়, বাট এটা তো তোমার মৌলিক না, এটা যৌগিক। 25কে 1 এবং 25 ছাড়াও তোমার 5 দ্বারা ভাগ যাচ্ছে। সো বুঝাইতে পারছি? আর 2 বাদে সব জোড় সংখ্যাই, 2 বাদে কি ভাইয়া? সব জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা। এটা মাথায় রাখবা, তাহলে আরেকটু ইজি হবে। যেমন 2 কিন্তু ভাইয়া মৌলিক সংখ্যা। সর্বনিম্ন মৌলিক সংখ্যাটা হচ্ছে ভাইয়া 2। সর্বনিম্ন মৌলিক সংখ্যা কি বলছি? 2। এমসিকিউতে আসে কিন্তু এগুলা। কারণ 2 কেন মৌলিক সংখ্যা? 2কে 1 এবং 2 ছাড়া 1 কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। এই ক্ষেত্রে এর উৎপাদক কেবল 1 এবং 2, এই কারণে এটা মৌলিক সংখ্যা হয়।
বুঝছি, একমাত্র জোড় দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর 4 দেখো, 6 দেখো, 8 দেখো, 10 দেখো, 12 দেখো, সব যৌগিক। সো মৌলিক যৌগিক আশা করি আর কোনো প্রবলেম হবে না। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে মৌলিক সংখ্যা বুঝলাম, আমরা আরেকটা তথ্য জানি যে 1 থেকে 100 পর্যন্ত, এই তথ্যটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া 25টি। কয়টা বলছি ভাইয়া? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা, এমসিকিউতে আসে। আর আমরা এখন এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টা, এটা ইরাটোস্থেনিস ছাঁকুনির সাহায্যে বের করব। কে বলছে? ইরাটোস্থেনিস ছাঁকুনির সাহায্যে। ইরাটোস্থেনিস হচ্ছে একজন ব্যক্তি যে এই ছাঁকুনিটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে এই ছাঁকুনিটার নামকরণ করা হয়েছে ইরাটোস্থেনিস ছাঁকুনি। এটার সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা 25টা, এটা আমরা বের করি। দেখো, সো 1 হবে না, একটা আমরা বাদ দিই। 2, এই যে 2 থেকে শুরু হবে। সো এই যে 2 থেকে আমরা একটা গোল চিহ্ন দিয়ে দিলাম। 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 2 এর গুণিতকগুলা বের করব। গুণিতকগুলা যেগুলা বের করব ওইগুলো আমরা কেটে দেব, ওইগুলো হবে না। সো 2 দুগুণে 4 মানে নামতা, 3 দুগুণে 6, তারপর 8, 2 যোগ করে দিই 10, দেন 2 যোগ করে করে এগুলা কেটে দিব, অর্থাৎ 2 এর গুণিতকগুলা কেটে দিব। আমরা ফার্স্ট অফ অল এটা করি। সো আমরা 2 এর গুণিতকগুলা সব দেখো কেটে দিছি। এখন আমরা 3 এ যাব। সো 3 তো মৌলিক সংখ্যা, 3টাকে রাখবো। 3 এর পরে দেখি 3 এর গুণিতকগুলা, 3 এর সাথে 3 যোগ করবো, 3 দুগুণে 6, 3 3 9, এটা কাটা যাবে। 3 4 12 কাটা আছে, 3 5 15, 3 6 18 কাটা আছে, 3 7 21, এই যে কেটে দিব। এভাবে 3 3 যোগ করে যাব সামনে। তারপর 24 কাটা যাবে, 27 কাটা যাবে, 30 কাটা আছে, তারপর 33 কাটা যাবে, দেন 36 কাটা যাবে, তারপর 39 কাটা যাবে, তারপর 42 কাটা আছে, 45 কাটা যাবে, দেন 48 কাটা যাবে, 51 কাটা যাবে, 54 কাটা আছে, 57 কাটা যাবে, দেন 60 কাটা যাবে, দেন 63, 66 কাটা আছে, তারপর 69 এর পর 72 কাটা যাবে, তারপর 75 কাটা যাবে, দেন 78 কাটা যাবে, 81 কাটা যাবে, তারপর 84 কাটা যাবে, দেন 87 কাটা যাবে, তারপর 90 কাটা যাবে। হ্যাঁ, 90 তো কাটা আছেই, দেন 93 কাটা যাবে, 96 কাটা আছে, দেন 99 কাটা যাবে। 3 এর গুণিতকগুলা ভাই আমরা কাটছি, একটু বোরিং বাট দেখো। তারপর 4 তো কাটাই আছে, দেন 5 এর গুণিতকগুলা দেখি। 5 থেকে 5, 5 দুগুণে 10 কাটা আছে, 3 5 15 কাটা আছে, 4 5 20 কাটা আছে, 25, এই যে 25 কাটবো, দেন 30 কাটবো আমরা, কাটা আছে, 35 কাটবো, তারপর 40 কাটা আছে, দেন আমরা 45 কাটবো, দেন 50 কাটবো, তারপর 55 কাটবো, তারপর 60 কাটবো, দেন 65 কাটবো, তারপর 70 ঠিক আছে, দেন 75 ঠিক আছে, 80 ঠিক আছে, 85 কাটবো, দেন আমরা 90 কাটা আছে, দেন 95 কাটবে, যে 95টা কেটে দিলাম, দেন 100 কাটা আছে। ওকে, সো 5 এর পর আমরা 7 এ যাই। 7 ও মৌলিক সংখ্যা। 7 এর পরের গুণিতকগুলো দেখি। 7 থেকে 7, 7 দুগুণে 14, সো 14 কাটা আছে, 3 7 21 ঠিক আছে, 4 7 28, 5 7 35 কাটা আছে, দেন 6 7 42 কাটা আছে, 7 7 49, এই যে 49টা আমরা কাটবো। 49-এর সাথে আমরা এখন 7 যোগ করব, 56। 56 কাটা কি? হ্যাঁ, 56 কাটা। 56-এর পর আবার 7 যোগ করব, 63। 63 কাটা আছে, 63-এর পর 7 যোগ করব, 70 কাটা আছে, দেন 77, এই যে কেটে দিব। 77-এর পর আবার আমরা 7 যোগ করব, সো 84 কাটা আছে, 84-এর পর আমরা 7 যোগ করব। 91 কি কাটা? না, 91 কেটে দিব। 91-এর পর আমরা 7 যোগ করব, 98। ওকে, সো আমরা 7 গেল। 7-এর পর 8 কাটা, 9 কাটা, 10 কাটা, দেন 11 দেখবে। এই যে 11 মৌলিক সংখ্যা, 11 দুগুণে 22 কাটা আছে, 22 কাটা আছে। সো আমাদের আর দরকার নেই, আমাদের আর কাটার দরকার নেই, আমাদের এখানে 25টা হয়ে গেছে। ঠিক আছে, যেমন 13টাই যে 11, তুমি 11-এর গুণিতকগুলা দেখো, পরে যাও, দেখবে কোনো কিছু আর কাটা যাচ্ছে না। দেন 13-এর গুণিতক যাও, কোনো কিছু কাটা যাচ্ছে না। দেন আমরা এখানে 17 মৌলিক সংখ্যা, এইটা দেখো কোনো কিছু কাটা যাবে না। দেন 19 মৌলিক সংখ্যা, তারপর 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক, 37 মৌলিক,
তারপর আমাদের 43 41 মৌলিক, দেন 47 মৌলিক, হ্যাঁ 59 মৌলিক আছে, তারপর 53 মৌলিক, 61 মৌলিক, 67 মৌলিক, তারপর 79 মৌলিক, দেন 73 মৌলিক, 71 মৌলিক, 83 মৌলিক, তারপর 89 মৌলিক, 97 মৌলিক। হ্যাঁ, সো আমরা গণে দেখি তো এখানে গোল চিহ্নগুলো 25টা আছে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 শেষ। এরা তো স্থানীয় ছাঁকনির সাহায্যে আমরা প্রমাণ করছি মৌলিক সংখ্যা 25টা। আমরা নেক্সটে যাই ভাইয়া। উদাহরণ 1। সো তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে সবগুলা কিন্তু আমি সলভ করে দিতেছি, মানে বইয়ের প্রত্যেকটা বেসিক টু বেসিক আমি ভাইঙ্গা বুঝাই দিতেছি। সো আমাদের উদাহরণে কি বলছে, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করা। এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে, সো আমরা ফার্স্টে কিভাবে নির্ণয় করবো এগুলা দেখো। এই যে প্রদত্ত প্যাটার্ন, সো প্রদত্ত প্যাটার্নটা কি ভাইয়া দেখো, আমরা প্রদত্ত প্যাটার্নটা দেখি। এই যে প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে 3, তারপর 10, দেন 17, দেন 24, দেন 31। এই যে এটা প্যাটার্ন। এখন আমাদের দেখতে হবে, মনে রাখবা দুইটা জিনিস মনে রাখবা, যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যগুলো কি সেম হচ্ছে কিনা, নাকি আমাদের পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এই দুইটা জিনিস মাথায় রাখবা, তাহলে শেষ। সো আমরা দেখো 10 থেকে যদি 3 বাদ দিই, দেখো 10 থেকে যদি 3 বাদ দিই আমরা 7 পাচ্ছি। আবার 17 থেকে যদি 10 বাদ দিই 7 পাচ্ছি। তুমি এর যে আগের পদ ওইটা থেকে তোমরা পূর্বের পদটাকে মাইনাস করবা, মানে এইটা থেকে আগের পদকে মাইনাস করবা। সো 10 থেকে 3 বাদ দিলে 7, 17 থেকে 10 বাদ দিলে 7, 24 থেকে 17 বাদ দিলে 7, 31 থেকে 24 বাদ দিলে 7। সো সবগুলার পার্থক্য দেখো 7 করে পাচ্ছি। সো তাহলে এটা কি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এই কথাটা লিখে দিবা। এই যে পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি ভাইয়া দুইটি এই যে সংখ্যার পার্থক্য। ওকে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কি এইগুলা। সো আমরা এখন লিখব যে লক্ষ্য করি প্রতিবার, লক্ষ্য করি কি ভাইয়া, প্রতিবার পার্থক্য 7। লক্ষ্য করে প্রত্যেকবারই পার্থক্য 7 হচ্ছে। তো আমাদের বলছে পরবর্তী দুইটি সংখ্যা, এই যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। অতএব আমরা লিখব অতএব পরবর্তী, এই যে পরবর্তী দুইটি সংখ্যা, বুঝছি ভাই। অতএব আমাদের পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, আমরা পরবর্তী দুইটি সংখ্যা দেখো নির্ণয় করি। সো এখন আমরা একটু দেখি, দেখো 10-এর সাথে 7 যোগ করে 17 পাচ্ছি, 17-এর সাথে 7 যোগ করে 24 পাচ্ছি, 24-এর সাথে 7 যোগ করে 31 পাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যাটা কিভাবে পাবো, 31-এর সাথে 7 যোগ করে, দেখো 31-এর সাথে আমরা যদি 7 যোগ করি পরবর্তী সংখ্যাটা পাবো। সো তাহলে 31-এর সাথে আমরা 7 যোগ করলে পরবর্তী সংখ্যা ভাইয়া 38 পাচ্ছি, বুঝছি। এবং দেখো আমাদের দুইটা বলছে, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 38, 38-এর সাথে যদি আবার 7 যোগ করি তাহলে কত পাচ্ছি ভাইয়া, 45 পাচ্ছি না, 45 পাচ্ছি। সো দেখছো ইজি না ভাইয়া। এইভাবে যদি বলে এরপরের সংখ্যাটা বের করে, এরপরের সংখ্যাটা যতটা বলবে সবগুলা তোমরা বের করতে পারবে, জাস্ট তোমাদের প্যাটার্নটা বুঝতে হবে। এখানে কি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে, নাকি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 10 আর 3 যোগ করে কি এইটা 13 হচ্ছে না, 17। সো এই টাইপের গুলা করবো, সামনে আসবে তোমাদের কি বলে, মানে এই ম্যাথ সলভ করার দক্ষতা আরো বাড়াবো আমি। ওকে, সো তারপর দেখি, তারপর হচ্ছে ভাইয়া এখানে উদাহরণ 2 দেখো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে। এই যে এখানে আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। সো আমরা আগের মতোই আমরা লিখব প্রদত্ত ভাইয়া প্যাটার্ন কি আছে, 1 4 9 16 দেন 25। সো আমি কি বলছি তোমাদের দেখতে হবে দুইটা সংখ্যার পার্থক্যগুলা কি সেম, নাকি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তীটা পাওয়া যাচ্ছে। সো আমরা আগে যোগটা করি, 4 আর 1 যোগ করে তো 5 পাওয়া যাচ্ছে না, 4 আর 9 যোগ করলে তো তোমার কত হচ্ছে, 13 হচ্ছে। 13 কি এটা না, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে না। সো এটা যোগফলের ব্যাপার না, আমরা পার্থক্য দেখি। 4 থেকে 1 বাদ দিলে 3, 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 10, 16 7, 25 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 9,
25 থেকে 16 বাদ দিলে 9 হচ্ছে। সো এখানে তো পার্থক্য আমরা বুঝলাম, বাট এখানে প্রতিবার কি পার্থক্য একই করে বাড়তেছে না, এখানে পার্থক্যগুলোর মধ্যেও আবার বৃদ্ধি পাইতেছে। দেখো 3-এর পর 5 হইলো কিভাবে, 3-এর পর 2 যোগ করে 5 হচ্ছে, 5-এর পর 7 কিভাবে হইলো, 5-এর পর 2 যোগ করে 7 হচ্ছে, 7-এর পর 9 কিভাবে হইলো, 7-এর সাথে 2 যোগ করে 9 হচ্ছে। মানে পার্থক্যগুলো আবার প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্যগুলো কি হচ্ছে ভাইয়া, প্রতিবার 2 করে বৃদ্ধি পাওয়ার ফলেই কেবল, দেখো 3-এর সাথে 2 বৃদ্ধি পাওয়ার ফলেই কেবল কি হইল, 5 হইল না, 5-এর সাথে 2 বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের 7 হইছে। সো পার্থক্যগুলো আবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। বাট এর আগের অঙ্কে চলে যাই, এর আগের অঙ্কে প্রতিবার পার্থক্য দেখো সেম ছিল, বাট আমাদের এই অঙ্কে পার্থক্যগুলোর মধ্যে আবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। সো এইটাই লিখব। এখন আমরা লিখে দিই এখানে পার্থক্য, যেহেতু এখানে পার্থক্য আছে। সো আমাদের পরবর্তী সংখ্যাটা তাহলে কি হবে? সো আমরা এখানে লিখব যে লক্ষ্য করি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে। ঠিক আছে, এখানে পার্থক্য 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যাটা কি হবে? অতএব পরবর্তী সংখ্যাটি হবে কি ভাইয়া? দেখো আমরা একটু এখন মাথাটা ফ্রেশ রাখবো, না হলে কিন্তু বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে। দেখো ভাইয়া, 16-এর সাথে 7 যোগ করে কি 25 হয়? আমরা একটু দেখি তো, 16-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে ভাইয়া 23 নে হচ্ছে, 23 হচ্ছে না, 16 4 হচ্ছে 20 আর 3 23 হচ্ছে। বাট 16-এর সাথে 7 যোগ করে তো 25 হয় না। 25 কিভাবে হইলো তাহলে ভাইয়া? এই যে দেখো 16-এর সাথে 7 যোগ করা হয়েছে, হ্যাঁ 7 তো যোগ করা হয়েছে, প্লাস আরো 2 বৃদ্ধি করা হয়েছে। সো তাহলে 16 আর 7 আর 2 হচ্ছে 9, মোট কত হইলো? 25 হইলো। 16-এর সাথে 7 যোগ করা হয়েছে, এর সাথে আরো 2 যোগ করে 25 হয়েছে। আমরা এইটা দেখি না, 9টা কিভাবে হইলো? এই যে 4-এর সাথে 3 যোগ করছে, 4-এর সাথে 3 যোগ করলে কত হয়? 7, আরো 2 যোগ করছে, তাহলে 9 হইলো। তাহলে এখন দেখো 16-এর সাথে 7, এরপর আরো 2 যোগ করে 9 হইলো, 16 আর 9 25, এই যে 25 হইলো। তাহলে আমরা এখানে যে সংখ্যাটা, এটা কিভাবে বের করব? দেখো এখানে আমাদের সংখ্যাটা কি 25 না? 25-এর সাথে আমরা কি করব ভাইয়া? এই যে এখানে যে পার্থক্যটা কত? এখানে পার্থক্য হচ্ছে 9, এর সাথে আরো 2 যোগ করব, কারণ আমাদের পার্থক্যগুলো বৃদ্ধি পাইতেছে 2 করে। এই যে 7-এর পর এখানে পার্থক্য কত হয়েছে? 9 না? 7-এর পর এখানে 9 হয়েছে না ভাইয়া পার্থক্য? সো আমি তো এখানে 9 লিখলাম, এই যে 9 লিখলাম, 9-এর পর আমাদের এখানে যে এটা হবে, পার্থক্যটা হবে, অবশ্যই এখানে 11 হবে। সো 11টা কিভাবে হবে? 9-এর সাথে আমরা যখন 2 যোগ করব তখন কি হয়ে যাবে? এই যে 11 হয়ে যাবে, অর্থাৎ 25 আর 11 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। আমি আরেকবার একটু ক্লিয়ার করি, দেখো 9-এর সাথে এখানে এই যে কোনাকুনি, এইটাও এভাবেও দেখতে পারো, 9-এর সাথে 7 যোগ করে কত হইতেছে? 16 হচ্ছে। আবার এই যে 25-এর সাথে আমাদের এখানের এইটা যোগ করতে হবে, সো এইটা এখানে একটা পার্থক্য হবে, এইটা যোগ করতে হবে। সো এই পার্থক্যটা কিভাবে বের করব? সো এখানে পার্থক্য 5 7 9, এখানে পার্থক্যটা অবভিয়াসলি 11 হবে। সো 25 আর 11 যোগ করলে পরবর্তী সংখ্যাটা এখানে পাওয়া যাবে। আর এই যে এইটাই লিখছি, 25 আর 9 আর 2 হচ্ছে কত? 11। 25 আর 11 যোগ করলে কত? 20 30 36। সো এখানে সংখ্যাটা 36। আমি আরেকটা বের করে দিই, আমাদের প্রশ্নে বলে নাই, বাট বের করি। দেখো আমাদের এখানে 36 আছে, হ্যাঁ। সো 36-এর সাথে পরবর্তীটা কিভাবে বের করবো? দেখো 36 যোগ আমাদের পার্থক্য কত? এখানে এই যে পার্থক্যটা এখন 11 না ভাইয়া? এই যে 11 না? সো 11টা লিখবো, লিখে আমাদের পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি বাড়ছে। সো 11-এর সাথে আরো 2 যোগ করে দেই না, 11-এর সাথে আর 2 যোগ করে দিলাম, দেন 36 আর 11 কত? 11 আর 2 13। সো 30 40 48 হচ্ছে, 49 হচ্ছে, সরি 49। সো 49 এভাবে মূলত বের করবে। অঙ্কটা একটু ক্রিটিক্যাল ফার্স্ট অবস্থায়, বাট প্র্যাকটিস করা ইজি, যেভাবে বুঝাইছি ইজি লাগবে। সো তারপর আমাদের বলছে কি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। সো প্রদত্ত প্যাটার্নটা কি? প্রদত্ত প্যাটার্ন এই যে 1 5 6 11 দেন 17 দেন 28, এটা হচ্ছে, হ্যাঁ। এখন আমরা দেখি তো এখানে পার্থক্য হচ্ছে না, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। দেখো 5 আর 1 যোগ করে 6 পাওয়া যাচ্ছে, 6 আর 5 যোগ করে 11 পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, যেমন 5 আর 1 6,
হ্যাঁ 5 আর 6 যোগ করলে কত হচ্ছে 11 হচ্ছে, 11 হচ্ছে, 6 আর 11 যোগ করলে 17 হচ্ছে, 11 আর সাথে যোগ করলে 17 যোগ করলে কত হচ্ছে 28 হচ্ছে, 28 আর 17 যোগ করলে কত পাচ্ছি 20 30 40 45। সো পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল, ঠিক আছে। সো আমরা এখন লিখব লক্ষ্য করি, লক্ষ্য করি। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। সো আমরা লিখব অতএব আমাদের কি বলছে পরবর্তী সংখ্যাটি কত, অতএব পরবর্তী সংখ্যাটি হবে, দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা হবে। সো 17 আর 28 যোগ করি, 17 আর 28 যোগ করলে কত পাচ্ছি 20 30 40 45 45। সো এইটাই হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা। এইভাবে তোমাকে যদি বলে যে এর পরের সংখ্যাটা কত, দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল তো এইটা 45, পরের সংখ্যাটা আবার 45 আর 28 যোগ করবা, দেন নেক্সট সংখ্যাটা বের করবা, আবার এইটার এটা যোগ করবা, নেক্সট সংখ্যাটা বের হবে। এইভাবে তোমরা বের করতেই পারবা, বুঝছি ভাইয়া। ম্যাথ সলভ করতে হবে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। 1 থেকে কি বলছি ভাইয়া 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যে যোগফল ওইটা বের করতে হবে। ওকে, তোমাদের পরীক্ষায় যদি এমন হয় তাহলে তোমরা কিন্তু শর্টকাটে করতে পারো, আমি শর্টকাটটা আগে দেখাই যে কিভাবে বের করে। সো ফার্স্ট অফ অল ভাইয়া এই যে এভাবে বের করবা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপর তোমরা দিবা পদ সংখ্যা আর নিচে হচ্ছে 2। সো এখানে আমরা প্রথম সংখ্যা দেখো পাশাপাশি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কিভাবে থাকে, এভাবে থাকে না 3 4 5 6 তারপর 7 দেন 8 9 9 10 এভাবে থাকে না ভাইয়া, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এভাবে থাকে না। সো এখানে প্রথম সংখ্যাটা কত, এই যে 1 না, আমরা প্রথম সংখ্যাটা দিব, দেন শেষ সংখ্যাটা কত 10 না, সো আমরা 10 দিব। দেন পদ সংখ্যা বলতে এখানে কয়টা পদ আছে, এখানে 10টা পদ আছে, সো 10 দিব। তারপর আমরা 2 দিব। সো 10 আর 1 হচ্ছে 11, 11 গুণ 10 দেন 2, 11 আর 10 হচ্ছে 110, 2 110কে 2 দ্বারা ভাগ করলে 55। সো এইভাবে আমরা শর্টকাট ওয়েতে বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা প্রমাণ করব এই যে এই সূত্রটা কিভাবে আসলো, ওই সূত্রটা আমি তোমাদের বুঝাই দিব কিভাবে আসলো, এটা তোমাদের বইয়ে কিন্তু আছে। সো এটা অনেক সময় পরীক্ষায় এসে যায়। সো দেখো করি আমরা কিভাবে বের করতে হয়। সো দেখো আমরা ফার্স্ট অফ অল ভাইয়া এই যে ক লিখবো, ক লিখে আমরা ক্রমিক সংখ্যাগুলো এখানে সুন্দর করে তুলে দিব। ক্রমিক সংখ্যাগুলো সুন্দর করে তুললাম, দেন আবার আমরা একটা ক লিখবো, ক লিখে এই যে উল্টা করে লিখবো। সো এখানে আমরা 10 লিখবো, দেন 9 লিখবো, 8 লিখবো, 7 লিখবো, 6 লিখবো, 5 লিখবো, 4 লিখবো, 3 লিখবো, 2 লিখবো, দেন 1 লিখবো। এখন আমরা এগুলাকে সবগুলাকে যোগ করে দিব। এই যে দেখো আমরা লিখবো যে যোগ করে এই ক দুইটা যোগ করলে কি হবে 2 ক। তারপর এই যে আমরা ভাইয়া দেখো আমরা কি করব ভাইয়া 1 আর 10 এই দুইটাকে যোগ করব, দেন 2 আর 9 এই দুইটাকে যোগ করব, এভাবে সবগুলাকে করব। দেখো 1 আর 10 যোগ করলাম, তারপর 2 আর 9কে যোগ করলাম, এভাবে দরকার নেই, এভাবে ডট ডট দিলাম, আর এখানে 10 আর 1কে যোগ করলাম, ঠিক আছে। সো কি হইলো 1 আর 10 এর যোগফল 11, 9 আর 2 এর যোগফল 11, সবগুলা যোগ করলে দেখো আমাদের 11ই হচ্ছে। সো এখন আমরা কি করতে পারি দেখো, সো 2 ক যোগ 1 যোগ 10, এখানে 1 যোগ 10 এরকম 11 কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার, এভাবে 10 বার না। সো আমরা গুণ দিব 10। দেখো 1 যোগ 10 এরকম কয়বার হচ্ছে, এরকম 10 বার হচ্ছে। সো আমরা অবভিয়াসলি 10 দ্বারা গুণ দিব, অর্থাৎ এইটা হচ্ছে 10 বার।
তারপর দেখো, তারপর এই যে কটা লিখলাম, দেন দুইটা নিচে চলে যাবে, আর এইটা উপরে, এটা উপরে হবে, এই যে এইটা হচ্ছে ভাইয়া উপরে। সো 10 আর 1 হচ্ছে 11, 11 আর হচ্ছে 10 আর নিচে 2, 11 আর 10 হচ্ছে আমরা জানি 110, 2 2 দ্বারা 110কে ভাগ করলে আমরা কত পাচ্ছি ভাইয়া? 55 পাচ্ছি। সো আমরা ক এর মান 55 পাচ্ছি। এই যে দেখছো, এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার সেম কিন্তু, বাট এইটা থেকে আমাদের সূত্রটা আসছে। আমি তোমাদের সূত্রটা দেখাই কিভাবে এইটা থেকে ভাইয়া সূত্রটা আসলো। এই যে এখানে দেখো, এখানে আমরা এই যে এইটা থেকে আমরা সূত্রটা একটু প্রতিপাদ করি, প্রতিপাদটা এখান থেকে করি, এই যে এখান থেকে করি, এই যে এইটা থেকে সূত্রটা আসছে। এখানে এই যে দেখো, এক এক বলতে কি ভাইয়া? এক বলতে এই যে প্রথম সংখ্যাটা না, এক বলতে প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা। তারপর এই যে 10 কোনটা ভাইয়া? 10 বলতে তোমার শেষ সংখ্যাটা, এই যে 10 বলতে শেষ সংখ্যা। সো শেষ সংখ্যা, 10 বলতে কি বলছি ভাইয়া? শেষ সংখ্যা। তারপর এখানে গুণ 10 দেওয়া আছে, 10 বলতে পদ সংখ্যা, এখানে মোট পদ কয়টা? 10টা। সো এখানে হচ্ছে ভাইয়া পদ সংখ্যা, বুঝছি। তারপর নিচে কি আছে ভাইয়া? নিচে 2 আছে, এই যে 2। সো দেখছো কিভাবে এইটা থেকে এই সূত্রটা তৈরি হয়েছে। সো ওকে, যখন বলবে যোগফল নির্ণয় করো বা সমষ্টি নির্ণয় করো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। ওকে, সো এইভাবে ভাইয়া। এখন দেখো কি বলছে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা ম্যাথ সলভ করে দিই, ধরো এখানে একটা দিল 10, তারপর 11, দেন 12, দেন 13, তারপর ডট 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 ডট, এখানে 20 দিল। বলছে এখানে প্রথম 10টার স্বাভাবিক। সো আমাদের এখন বলছে এটার যোগফল নির্ণয় করার জন্য, যোগফল। আর এটা কি সংখ্যা ভাইয়া? ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, যেমন 10 এর পর 11, 12, 13, 14 এবং 20 আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সো আমরা তাহলে ওই যে সূত্রটা দিব, আমরা সূত্রটা কি জানি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা হবে। সো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা বাই হবে 2। এখন প্রথম সংখ্যা কত? এই যে 10 না, 10 দিলাম। শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা এই যে 20 না, সো 20 দিলাম। এইটাতেও প্রবলেম নেই। এখন পদ সংখ্যা নিয়ে প্রবলেম। তোমরা সবাই এই কাজটা করবা যে 10 আর এখানে 20 আছে, এখানে পদ সংখ্যা হচ্ছে 10টা না, পদ সংখ্যা 10টা না। তুমি একটু গুণে দেখো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, পদ সংখ্যা আমাদের 11টা। তুমি একটু গুণে দেখো। বাট এক আর ওইখানে যে আমরা করছিলাম 1 থেকে 10 পর্যন্ত পদ সংখ্যা 10টা, তোমরা বলতে পারো 11টা হয়নি কেন? তোমরা গুণে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টাই ছিল। সো এখানে পদ সংখ্যা মনে হচ্ছে 10টা, বাট এখানে কিন্তু 11টা। ঠিক আছে, 11টা একটু গুণে দেখো, এটা ভুল করবা কিন্তু সবাই। সো তারপর 10 আর 20 যোগ করব, কত হচ্ছে? 30 গুণ 11, 2। সো এইটা গুণ করে 2 দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা হবে ওইটাই। সো অ্যান্সারটা হচ্ছে 165, বুঝছি ভাইয়া? আচ্ছা, তারপর দেখো আমাদের এখানে বলছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল। সো 10টা বিজোড় দেখো, 1, 3, তারপর 5, তারপর 7, তারপর কত? 9, তারপর হচ্ছে 11, 1, 2, 3, 4, 5, 6, তারপর 11-এর পর হচ্ছে 13, 13-এর পর হচ্ছে 15, 15-এর পর হচ্ছে 17, কয়টা হইলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। হ্যাঁ, তারপর হচ্ছে 19। সো সবগুলা যোগ করে দেখো, তোমরা অ্যান্সারটা 100 পাবা। অথবা তোমরা বিজোড় সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে ক স্কোয়ার। ক এর মান, ক বলতে ভাই পদ সংখ্যা, এখানে মোট পদ কয়টা আছে? 10টা আছে না? সো 10-এর উপর স্কোয়ার দাও, 10, 10, 100, এই যে 100। ঠিক আছে, কিভাবে বের করছি দেখছো? প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে ক স্কোয়ার। তোমরা সবগুলো যোগ করে দেখো, অ্যান্সার কিন্তু 100 পাচ্ছ। ওকে, আচ্ছা এখন দেখো, এই যে তোমার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল আমরা সূত্রটা বের করছি ক স্কয়ার, সূত্রটা কিভাবে আসলো এটা আমি তোমাদের এখন দেখাই দিই। দেখো, আমরা ফার্স্টে 1 আর 3 লিখবো। 1 আর 3 এর যোগফল কত ভাইয়া? 4। তারপর 1, 3, 5, 3টা লিখবো। সো 1, 3, দেন 5 লিখলাম, 8, 9 হইলো। তারপর আমরা 4টা বাড়াবো, 1, 3, 5 এবং 7 যোগ করলে আমরা 16 পাচ্ছি। তারপর আরও বাড়াবো একটা, দেন 5 যোগ 7 যোগ 9, সো যোগ করলে আমরা 25 পাচ্ছি। সো এখন দেখো, 4-এর আমরা বর্গ করি 2 স্কোয়ার, বর্গ বলতে স্কোয়ার, 2 দুগুণে 4। 9-এর বর্গ করি 3 স্কোয়ার, 3 3 9। 16-এর বর্গ করি 4 স্কোয়ার, 25-এর বর্গ করি 5 স্কোয়ার। দেখছো? সো তাহলে আমরা যদি কতম সংখ্যাটা বের করি, তাহলে দেখো, তাহলে কি হবে? ক স্কোয়ার হবে না?
2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, অবশ্যই কয়ের উপর স্কোয়ার হবে। এই যে এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র। ওকে, আচ্ছা তারপর দেখি। তারপর আমাদের এখানে আছে ভাইয়া দুইটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। হ্যাঁ, আমাদের দুইটা সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে দেখো, আমি যদি বলি 2কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, দুইটি সংখ্যার বর্গ বলতে দেখো, বর্গ বলতে এই যে এখানে 1 নিলাম, তারপর এখানে 1 নিলাম। এখন এই যে দুইটি সংখ্যার বর্গ করব, সো 1-এর বর্গ করি এবং এই 1-এর বর্গ করি, সো দুইটা সংখ্যার কি হইল, বর্গ হইল না। এন্ড সমষ্টি বলতে প্লাস, সো দুইটি সংখ্যার বর্গের সমষ্টি করছি। এই যে এটা হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। এবং তুমি যে সংখ্যাগুলো এখানে নিবা যেন বর্গ কইরা যোগ করলে যেন এটার মতো হয়, যেমন 1 স্কোয়ার মানে কি 1 1 1, 1 স্কোয়ার মানে কি 1 1 1, সো 1 1 1 1 1 1 1 1 যোগ করলে 2 হচ্ছে। একইভাবে ভাইয়া যদি আমরা 5 করি, 5কে দেখো আমরা 1 স্কোয়ার করি, দেন 2 স্কোয়ার করি, 2 দুগুণে 4, আর এখানে 1 স্কোয়ার 1 1 1, 4 আর 1 কত ভাইয়া 5 না। দেন আমরা 8কে যদি করি দেখো 2 স্কোয়ার, দেন 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 যোগ করলে 8 হচ্ছে। তারপর আমরা 10কে করি, দেখো 10কে কিভাবে করতে পারি, 1 স্কোয়ার এবং 3 স্কোয়ার, 3 3 9 আর 1 স্কোয়ার, 1 1 1, 3 আর 9, সরি 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে। সো এইভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারো। ওকে, সো এখানে আমি তোমাদের একটা নোট দিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট। নোটটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এটা এমসিকিউতে আসে, 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের এরকম সমষ্টি রূপে প্রকাশ করা যায়। বর্গের এই যে সমষ্টি রূপে প্রকাশ করা যায়। বুঝছি ভাইয়া? 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যাকে এভাবে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এই তথ্যটা ইম্পর্টেন্ট। এখন দেখো, আমরা তো এখানে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একভাবে প্রকাশ করছি, সো দুইভাবেও কিন্তু প্রকাশ করা যায়। সো আমি যদি ভাইয়া 50 নেই, 50কে দেখো আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ এভাবে করতে পারি, 1 স্কোয়ার এবং 7 স্কোয়ার, 7 7 49 আর 1 স্কোয়ার মানে 1, 49 আর 1 যোগ করলে 50 হচ্ছে। এছাড়া আমরা কিন্তু এইভাবে করতে পারি, 5 স্কোয়ার বা 5 স্কোয়ার এবং 5 স্কোয়ার, 5 5 25, 5 5 25 যোগ করলে 50 হচ্ছে। সো দুইভাবে করা যাচ্ছে। অনেক সময় পরীক্ষায় কিন্তু বলবে এভাবে প্রশ্নে যে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সো এরপর 65টা দেখি, এজ 1 স্কোয়ার, দেন 8 স্কোয়ার, 8 8 64 আর 1 যোগ করলে 65। তারপর 4 স্কোয়ার, 4 4 16, দেন 7 স্কোয়ার, 7 7 49, সো 16 আর এটা যোগ হবে 16 আর 49 যোগ করলে কত হচ্ছে, 40 50 60 65। দেখছো, দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হচ্ছে। ওকে, ক্লিয়ার? এই জায়গা থেকেও প্রশ্ন আসে, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করে, এমসিকিউতে আসে আর কি। 3 ক্রমের আমরা ম্যাজিক বর্গ গঠন করব। সো এখানে ভাইয়া আমরা 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করব। সো এই যে এটা একটা বর্গক্ষেত্র নিলাম, দেন আমাদের ভাইয়া এই যে দৈর্ঘ্য বরাবর আমাদের 3টা দাগ হবে বা 3টা কাটতে হবে, 3টা খণ্ডে ভাগ করতে হবে দৈর্ঘ্য বরাবর। এই যে 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, দৈর্ঘ্য বরাবর আমরা কি করছি, 3 খণ্ডে ভাইয়া ভাগ করছি। ওকে, বুঝছি? দৈর্ঘ্য বরাবর ভাগ করছি কই ভাগে, 3 ভাগে। এবং আমাদের এই যে লম্বালম্বি, হ্যাঁ, বা প্রস্থ বরাবর আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। এই যে 1 ভাগ হইল, আমাদের 1 ভাগ হইল ভাইয়া। সো এই যে দেখো আমাদের 1 ভাগ হইছে, দেন আরেক ভাগ করবে। এই যে সো দৈর্ঘ্য বরাবর 3 ভাগ হইল, প্রস্থ বরাবর ভাইয়া 3 ভাগ হইল। ওকে, এখন আমাদের এখানে বলছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কয়টি ভাগে ভাগ করা যাবে। সো দৈর্ঘ্য বরাবর 3 ভাগে ভাগ করা যাবে, প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করা যাবে। এইটার উত্তর আমরা পাইছি। তারপর বলছে কয়টি ছোট বর্গক্ষেত্র তৈরি হবে। এখানে দেখো তো ছোট বর্গক্ষেত্র কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সো আমরা এর অ্যান্সারও পাইলাম, ছোট বর্গক্ষেত্র 9টা পাওয়া যাবে। দেন ম্যাজিক সংখ্যা কত, ম্যাজিক সংখ্যাটা কত, সো এইটা আমরা দেখব। সো আমরা এই ক্ষেত্রে দেখো 2 দিব এখানে, 4 দিব এখানে, 6 দিব এখানে, 8 দিব এখানে। এখন দেখো আমরা জানি ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। 3 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 15। কিভাবে 15? দেখো 8 আর 4 কত, 8 আর 4 12 না, 15 হইতে গেলে আর কি লাগে ভাইয়া, 15 হইতে গেলে আর 3 লাগে। সো 8 আর 4 12 আর 3 15। এখন দেখো এভাবে আমরা দেখি 15 হয় কিনা, 4 আর 2 হচ্ছে 6, 15 হইতে গেলে আর কি লাগে, 15 হইতে গেলে কি লাগে ভাইয়া, 9 লাগে না।
15 হতে গেলে 9 লাগে। তারপর এভাবে দেখি তো 6 আর 2 হচ্ছে 8, 15 হইতে গেলে আর কি লাগে? 7 লাগে। 7 লাগে। সো এভাবে দেখি তো 8 আর 6 কত? 8 আর 6, 8 আর 6 হচ্ছে 14, 15 হইতে গেলে এখানে 1 লাগে। সো 9 আর 1 10, 15 হইতে গেলে আর কত লাগে? 5 লাগে। সো এখন এইভাবে যোগ করে দেখবা 15 হচ্ছে, 7 আর 3 10, 15, কোনাকুনি যোগ করে 15 হবে। 6 5 হচ্ছে 11, 11 আর 6 15, এইভাবে যোগ করে 15 হবে। 8 আর 5 হচ্ছে কত? 13, 13 আর 2 15, যেইভাবে যোগ করো না কেন 15ই পাবা। সো আমরা কি দেখলাম? 3 ক্রমের ম্যাজিক বর্গের 3 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হচ্ছে 15 আর মাঝখানের সংখ্যা হচ্ছে 5। এটা অনেক সময় আসে, মাঝখানের সংখ্যাটা কি 3 ক্রমের ক্ষেত্রে 5। ঠিক আছে, এই তথ্যগুলো আসবে আর বাইরে যাবে না। সো তারপর আমরা দেখি, আমরা এখন 4 ক্রমেরটা দেখব। কি বলছে 4 ক্রমের ক্ষেত্রে? ভাইয়া দেখো কি বলছে, 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। 4 ক্রমের ম্যাজিক বর্গের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কয়টি ভাগে ভাগ করা যাবে? আচ্ছা আমরা এটা করি। 4 ক্রমের ম্যাজিক বর্গ, তাই না? এই যে এখানে আনি 4 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা আমরা 3টা ঘর আমরা নিতে হবে আর কি, 3টা ঘর আগে নিয়ে নেই। সো এই যে দেখো, হ্যাঁ 3টা বর্গক্ষেত্র নিলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গের দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয়টা ভাগে ভাগ করা যাবে, তাই তো? সো এই যে 1 ভাগ, তারপর 2 ভাগ, দেন 3 ভাগ, 4 ভাগ। সো প্রস্থ বরাবর 4 ভাগ, দেন দৈর্ঘ্য বরাবর হবে 4 ভাগ। এই যে 1 ভাগ, 2 ভাগ, দেন 3 ভাগ, 4 ভাগ। দৈর্ঘ্য বরাবর 4 ভাগ, প্রস্থ বরাবর 4 ভাগ। সো আমরা উত্তরটা পাইছি। দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয় ভাগে ভাগ করা যাবে? 4 ভাগে ভাগ করা যাবে। তারপর নেক্সট, কয়টি ছোট বর্গক্ষেত্র তৈরি হবে? এখানে ছোট বর্গক্ষেত্র কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো এইটার অ্যান্সারও আমরা পাইছি 16টি। তারপর নেক্সট, ম্যাজিক সংখ্যা কত? আমরা ম্যাজিক সংখ্যা জানি হচ্ছে 4 ক্রমের ক্ষেত্রে 35টা। সো এক্ষেত্রে আমরা এখন কি করব দেখো। আমরা দেখো ভাই এখানে এই যে 1 দিয়া 2 3 এভাবে 16 পর্যন্ত, যেহেতু আমাদের 16টা বর্গক্ষেত্র ছোট ছোট, আমরা 1 দিয়া 16 পর্যন্ত বরাট করব আর কি। 4, তারপর 5 6 7 8, দেন 9 10, তারপর 11 12, তারপর 13 14, তারপর 15, এই যে 16। তারপর আমরা সেম আমরা এরকম আমরা ভাইয়া ঘর করব। আমাদের জাস্ট আমার কাজটা দেখো আগে। তারপর এখানে আরেকটা কলাম হবে, দেন আরেকটা কলাম হবে, তারপর এই যে, ঠিক আছে? তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে, বেসিকটা বুঝাই দিতেছি। সো 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। সো এখন দেখো আমরা এখানে উল্টায় লিখবো। এটা লিখবো 16, দেন 15, দেন 14, দেন 13 12, তারপর 11 10 9 8 7 6 5 4 3 2 1, এই যে দেখছো? সো এখন আমরা একটা তোমার বৃত্ত আঁকবো। বৃত্ত, দেখো একটা বৃত্ত নিব। এই যে এখানে ভাইয়া একটা আমরা কি করতেছি? বৃত্ত নিতেছি। ওকে, এই যে দেখছো বৃত্তটা যে নিছি। দেন এইরকম আমরা একটা আরেকটা বৃত্ত নিব। এরকম ভাইয়া আমরা আরেকটা বৃত্ত নিব। দেখো এই যে আমরা আরেকটা বৃত্ত নিলাম। দেন 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 এই যে দেখছো আরেকটা বৃত্ত নিলাম। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে বৃত্তটা, এই যে বক্সটা যেইগুলা স্পর্শ করছে বা টাচ করছে যেই সংখ্যাগুলোকে, ওইগুলাকে আমরা এই বক্সে লিখবো। সো 2 3 যেখানে যেখানে যেই কলামে টাচ করছে ওই ওই ঘরে লিখবো, ওই ঘরটার মধ্যে ওই সংখ্যাটা লিখবো 2 3। তারপর এই যে 5 টাচ করছে, সো আমরা 5 কোথায় আছে? এখানে আছে। দেন এখানে 8 আছে। দেন 9 আর 12 টাচ করছে, সো 9 এখানে, 12 এখানে। তারপর 14 15 টাচ করছে, সো 14 এখানে, দেন 15 এখানে, এই যে লিখছি। দেন এই এই বক্সে যেগুলো টাচ করে নেই ওইগুলো লিখবো। দেন 16 13 লিখবো, এই যে 16 এখানে, দেন 13 এখানে। তারপর আর কি টাচ করে নাই? 11 10, 11 10 টাচ করে নাই, 7 6 টাচ করে নাই, 4 1 টাচ করে নাই, এই যে 4 1। সো এখন দেখো 16 2 কত? 18, 18 আর 3 কত? 21, 21 আর 13 কত? 20 30 34। সো তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। আমি কি 34, আমি কি 35 বলছি কিনা? 35 বলে থাকলে সরি,
34, 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা হচ্ছে 34। দেন তুমি এইভাবে যোগ করো, এইভাবে যোগফল দেখো 34 হচ্ছে, 34 হচ্ছে, এইভাবে যোগ করো, যোগ করলে আমাদের 34 বের হবে। কোনাকুনি যোগ করো, যোগ করলে 34 বের হবে। যেভাবে মনে চায় এভাবে যোগ করে 34 বের হবে। তার মানে ম্যাজিক সংখ্যা কত ভাইয়া? 4 ক্রমের 34টা। ক্লিয়ার? তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে দেখো উদাহরণের ভাইয়া একটা অঙ্ক আছে, অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট। বলছে কি উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। সো আমাদের কতে কি বলছে? কতে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। আমাদের এই যে প্যাটার্নের 1 2 3 চতুর্থ চিত্রটা আমাদের তৈরি করতে হবে এবং কাঠি কয়টা আছে ওইটা বের করতে হবে। তার আগে আমাদের দেখো লিখতে হবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা এটা দেখি। প্রথম চিত্রে এই যে কাঠি, প্রথম চিত্রে কাঠির সংখ্যা, হ্যাঁ কয়টা দেখি তো। এই যে আমরা এখানে যদি দেখি 1 2 3 4 5 6, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6টা। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। দ্বিতীয় চিত্রে 11টা। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। তৃতীয় চিত্রে হচ্ছে ভাইয়া 16টা। বুঝছি। তাহলে চতুর্থ চিত্রে কয়টা হবে আমরা দেখি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে, দেখো প্রথম চিত্রে ছিল 6টা, দ্বিতীয় চিত্রে 11টা হয়েছে। পার্থক্য কত? 6 এর সাথে 5 যোগ করে 11 হচ্ছে, 11-এর সাথে 5 যোগ করে 16 হচ্ছে, 16-এর সাথে 5 যোগ করে 21 হবে, 16-এর সাথে 5 যোগ করে 21 হবে। সো তাহলে এখানে চতুর্থ চিত্রটা হবে 21টা প্যাটার্নে, 21টা কাঠি দিয়ে তৈরি। সো আমরা তাহলে এটা অঙ্কন করি। দেখো আমরা সবটা এভাবে যেভাবে আছে এভাবে হবে। সো আমি আর এখানে অঙ্কন করলাম না, কারণ আমরা তো ফার্স্ট অফ অল এইটার মতো সেম একটা অঙ্কন করব। কইরা এখানে করব, কইরা দেন আমরা এখানে তো 16টা পাচ্ছি আর 5টা যোগ করে দেব। এই যে দেখো 16 17 18 19 20 21, 16 17 18 19 20 21। এটা হচ্ছে আমাদের চতুর্থ চিত্রটা, এখানে দিয়ে দিবা। শেষ। তারপর আমাদের খতে কি বলছে ভাইয়া? প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। ওকে, সো আমরা এখন বীজগণিতিক রাশিটা নির্ণয় করব। আচ্ছা আমরা এখানেই করি, সমস্যা নাই। এই যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 6টা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল ভাইয়া কয়টা? 11টা। দেন তৃতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা কয়টা ছিল ভাইয়া? তৃতীয় চিত্রে আমাদের ছিল 16টা। ওকে, 16টা ছিল। সো প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করতে হবে। সো আমরা আরেকটা দেখি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ভাইয়া 21টা ছিল। সো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে বীজগণিতিক রাশিটাকে তো আমাদের নির্ণয় করতে হবে। তার আগে তোমাদের একটা সূত্র শিখাই, টেকনিক, শর্টকাট টেকনিক। আমরা বীজগণিতিক রাশি কিভাবে নির্ণয় করব। সো ফার্স্ট অফ অল পার্থক্য গুণ তোমরা ক লিখবা, দেন যোগ দিবা, তারপর প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা মাইনাস লিখবা পার্থক্য। কি বলছি দেখছো? প্রথম সংখ্যা মাইনাস লিখবা কি ভাইয়া? পার্থক্যটা লিখবা। ক্লিয়ার? প্রথম সংখ্যা মাইনাস তোমরা পার্থক্যটা লিখবা। সো আমরা এখানে দেখি, দেখো সো পার্থক্য আমরা এই যে তোমার প্যাটার্নগুলো 6 11 16 এদের মধ্যে পার্থক্য কত? 6 এর সাথে 11 থেকে 6 বাদ দিলে 5, 16 থেকে 11 বাদ দিলে 5, 21 থেকে 16 বাদ দিলে 5, পার্থক্য কিন্তু 5 পাচ্ছি। দেন ক লিখবো, দেন প্রথম সংখ্যা। আচ্ছা প্রথম সংখ্যাটা কত? 6 না ভাইয়া? প্রথম সংখ্যাটা তো আমাদের 6, দেন পার্থক্য কত? 5 না? দেন 5 আর কয়ে গুণ করলে তো 5 ক, 6 থেকে 5 বাদ দিলে কত? 1। সো আমাদের এইটা হচ্ছে ভাইয়া, এইটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা। সো এইটাই আমাদের নির্ণয় করার জন্য বলছে। সো আমরা এখন লিখবো যে এই যে এখানে দেখো আমরা ফার্স্ট অফ অল দেখো 6, আমরা এখন এই বীজগাণিতিক রাশি অনুসারে কাজ করবো। এটা তোমাদের একেবারে ইজি ওয়েতে বোঝাইতেছি। কিন্তু আমরা ফার্স্টে কি লিখবো ভাইয়া? 5 লিখবো। দেন এখানে তো প্রথম চিত্রে, সো এখানে ক দিব না, আমরা লিখবো 1, প্রথম বললে 1। সো তারপর কি আছে? যোগ আছে, দেন 1 লিখবো। দেখো তো 5 একে 5 আর 1 যোগ করলে 6 হচ্ছে না? হচ্ছে। দেন
এইটা অনুসারে আমরা এখানে আবার করব 5, এখন কয়ের জায়গায় আমরা কত দিব ভাইয়া 2 দিব, 5 দুগুণে 10 আর ওইখানে কি আছে 1, 11, এই যে 11 মিলছে। দেন দিব 5 গুণ 3 1, 3 5 15 আর 1 যোগ করলে 16, দেন 5 গুণ 4 1, 4 5 20 আর 1 যোগ করলে 21। দেখছো, তাহলে আমাদের এখানে লিখব যে কতম চিত্রে কাঠির সংখ্যা আমরা কি দিব ভাইয়া 5 গুণ, এখানে দেখো প্রথম চিত্রের জন্য 1, দ্বিতীয়ের জন্য 2, তৃতীয়ের জন্য 3, চতুর্থের জন্য 4, তাহলে কতমের জন্য কি হবে ক প্লাস 1, আর সবগুলোর জন্য দেখো 1 কমন, সো আমরা এখানেও 1 রাখবো। দেন 5 ক আর 1 গুণ করলে কি হবে 5 ক আর হচ্ছে 1। সো আমরা এই যে দেখছো কতম চিত্রে বীজগাণিতিক রাশিটা 5 ক যোগ 1 পাইলাম, এই যে দেখছো। সো এইভাবে হবে, আর তোমার আগেই এটা বের করে ফেলতে হবে, কারণ এটা যদি না বের করো তুমি এই কাজটা কিভাবে করবা? মুখস্থ বিদ্যা দেওয়া সম্ভব? তুমি কি মানে তোমার মন গড়া মতো এভাবে একটা সংখ্যা নিয়ে কইরা ফেলবা না, প্রপার ওয়েতে তোমরা করবে, তাহলে অঙ্ক আর ভুলই হবে না। ওকে, সো আমাদের তো এটাই বলছে বীজগাণিতিক রাশিকে সমাধান করে তার যুক্তি সহ উপস্থাপন করেছো। প্যাটার্নটি 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, এটা লিখে দিবা, প্যাটার্নটি 5 ক প্লাস 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। ওকে, তারপর আমরা দেখো গটা সলভ করি। গয়ে কি বলছে? প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে? প্যাটার্নটার 50টি চিত্র তৈরি করতে মোট কাঠি কতটা লাগবে ওইটা আমাদের নির্ণয় করতে হবে। মোট মানে যোগফল বের করতে বলছে। ওকে, সো যোগফলের কিন্তু আমরা সূত্র জানি। তার আগে আমরা এখন লিখব যে খ হতে পাই প্যাটার্নটা কি ছিল? হতে পাই প্যাটার্নটা ছিল ভাইয়া এই যে আমাদের এরকম 6 11 16 21, 6 11 16 21, এই যে এইটা আমাদের প্যাটার্নটা ছিল না ভাইয়া? হ্যাঁ। এখন প্যাটার্নটির প্রথম 50টা চিত্র তৈরি করতে মোট কতটা কাঠি লাগবে? দেখো একটা জিনিস দেখো, প্রথম প্যাটার্নটা তৈরি করতে আমাদের 6টা লাগছে, দ্বিতীয়টা তৈরি করতে 11টা, তৃতীয়টা তৈরি করতে 16টা, চতুর্থটা তৈরি করতে 21টা। এভাবে যদি আমরা নির্ণয় করতে 50টার মধ্যে যাই তখন আমাদের কিন্তু টাইম 1 ঘন্টা লাগবে। 50তম প্যাটার্ন তৈরি করতে কয়টা কাঠি লাগবে? অনেক হিউজ টাইম লাগবে, বাট এটা আমরা শর্টকাটে করব এবং সূত্রের মাধ্যমে করব, এটাই ম্যাথ। ওকে, সো আমরা কিন্তু তোমার খতে বীজগাণিতিক একটা রাশি পাইছিলাম। হ্যাঁ, আমাদের বীজগাণিতিক রাশিটা লাগবে। সো বীজগাণিতিক রাশিটা কি ছিল ভাইয়া? 5 ক প্লাস 1, এটা ছিল না বীজগাণিতিক রাশিটা? এখন আমাদের এখানে কি বলছে? প্যাটার্নটির প্রথম 50টা চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে? মোট 50। এখন আমাদের এইটা নির্ণয় করতে হবে যে 50তম চিত্রের মধ্যে কাঠির সংখ্যা কয়টা। এরপর আমরা সবগুলা মোট কতটা কাঠি লাগবে সবগুলা বের করতে পারবো। হ্যাঁ, বুঝছো? 50তম চিত্রে যেটা বলবে সংখ্যাটা ওইটার মোট কাঠির সংখ্যা কয়টা এটা আমাদের ফার্স্টে বের করতে হবে। সো তাহলে আমরা এখানে লিখব যে 50তম চিত্রে কাঠির সংখ্যা কিভাবে বের করবে? এই যে বীজগাণিতিক রাশির সাহায্যে। এই যে 5 গুণ কয়ের জায়গায় আমরা এখন 50 দিব। সো কি হইলো? 5 0 0, 5 5 25, 250 আর 1 251। দেখছো? সো 50তম চিত্রে কাঠির সংখ্যা পাইলাম 251। এখন আমরা নির্ণয় করে ফেলবো যে প্রথম 50টা চিত্র এরকম, প্রথম 50টা চিত্র তৈরি করতে যেমন এটা যোগ হবে, এটা যোগ হবে, এভাবে যোগ হবে, 50টা পর্যন্ত যোগ হবে। সো প্রথম 50টা চিত্র তৈরি করতে মোট কাঠি কতটা লাগবে? আমরা সূত্রের সাহায্যে বের করে ফেলবো, ওই যে যোগফলের সূত্রটা। ঠিক আছে, সো এইভাবে করো কাজটা। এখন কেন তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন 50টা করলেন? আমি এখানে তো পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলোরও তো দরকার ছিল না। আমাদের সূত্র অনুসারে কি লাগবে দেখো, আমাদের সূত্র অনুসারে লাগবে ভাইয়া প্রথম সংখ্যা। এই যে প্রথম সংখ্যা তো আমাদের এখানে এই যে অ্যাভেলেবল 6, তারপর আমাদের লাগবে শেষ সংখ্যা। আমাদের প্রথম সংখ্যার পাশাপাশি আমাদের শেষ সংখ্যা লাগবে। এই যে শেষ সংখ্যাটা কত ভাইয়া? 251, কারণ আমাদের বলছে প্রথম 50টাই হচ্ছে শেষ সংখ্যাটা আর কি। সো শেষ সংখ্যা হচ্ছে 50, এই যে 50টা তো পদ, সো 50তম পদের সংখ্যাটা কত? 251। শেষ সংখ্যাটা আমরা কি পাইছি ভাইয়া? 251। বুঝছো কেন আমি 50 বের করেছি? 50তম পদের সংখ্যাটা কেন বের করেছি? এইটার জন্য। শেষ সংখ্যা আর পদ সংখ্যা লাগবে। দেখো আমাদের পদ সংখ্যা কত? 50টা বলছে না? সো পদ সংখ্যা অবশ্যই 50 হবে। এখন আমরা দেখো কি করি, এখন আমরা সূত্র বসাবো।
এই যে সো যোগফল, হ্যাঁ যোগফলের সূত্র বসাবো। এই যে প্রথম সংখ্যা, তারপর হবে যোগ শেষ সংখ্যা, যোগ শেষ সংখ্যা, তারপর গুণ হবে পদ সংখ্যা, নিচে হবে 2। সো প্রথম সংখ্যা কত ভাইয়া? প্রথম সংখ্যাটা আমরা 6 পাইছি, 6 দিব। শেষ সংখ্যা কত পাইছি? 251। শেষ সংখ্যা ভাইয়া 251 গুণ পদ সংখ্যা হচ্ছে 50 আর নিচে 2। সো 251 আর 6 কত? 257 গুণ 50 আর 2 ভাগ করবে, অ্যান্সারটা কত দেখি। বের হবে 6425। এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। বুঝতে পারছে কিনা বলো? বুঝছো? ইজি। জাস্ট আমি যেভাবে বলি এইভাবে তোমরা আরেকটু প্র্যাকটিস করো, দেখবা পানির মতো সহজ হয়ে যাবে। আর এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা পারবা, জাস্ট প্র্যাকটিস দরকার। ওকে, আচ্ছা। সো আমরা তো ভাইয়া বেসিক এবং উদাহরণ সব কিছুই বুঝলাম। এখন আমাদের মেইন বইয়ের ম্যাথগুলো সলভ করতে হবে। সো মেইন বইয়ের ম্যাথগুলা সলভ করব। ফার্স্ট অফ অল আমাদের এমসিকিউগুলো সলভ করতে হবে। সো এমসিকিউর মধ্যে কি বলছে? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, আমাদের কোনটা 9 দ্বারা বিভাজ্য, মানে 9 দ্বারা আমাদের নিঃশেষে ভাগ করা যায়। সো এখানে দেখো তোমরা 52 আর 25 যোগ করো। 52 আর 25 যোগ করলে কত? 7। 5 আর 2 7, 77। 77কে 9 দ্বারা দেখো ভাগ করতে পারবে না। 77কে 9 দ্বারা ভাগ করা যায়, বাট নিঃশেষে বিভাজ্য হবে না। হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হবে না। সো এটাও পসিবল না, এটাও পসিবল না, বাট এটা পসিবল। 75 থেকে 57 বাদ দাও, 18 পাবা। 18কে দেখো 9 দ্বারা ভাগ করা যায়। 9 দুগুণে 18, মানে নিঃশেষে বিভাজ্য যেটাকে বলে, বাক্সের শূন্য। সো তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ভাই এই যে ঘ, অ্যান্সারটা ঘ। তারপর ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। আমি কিন্তু এটা তোমাদের সূত্রটা পর্যন্ত কিভাবে হয়েছে এটাও কিন্তু বের করে দিছিলাম। তারপর প্রথম 3টে বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটা কি? প্রথম 3টা বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আছে, আমরা দেখি তো। প্রথম 3টা বেজোড় সংখ্যা দেখি, 1 3 5। দেন বলছে কি এটা পূর্ণ সংখ্যা হবে কিনা? 5 আর 3 8, 8 আর 1 9। হ্যাঁ, 9টা তো তোমার পূর্ণবর্গ সংখ্যা বলতে এটাকে তোমার স্কোয়ারে বা বর্গে পরিণত করা যায়। যেমন 3 স্কোয়ার, 3 3 কত? 9। এই যে পূর্ণবর্গ সংখ্যায় পরিণত করা যাচ্ছে। তারপর এটাকে বিজোড় সংখ্যা কিনা? 9। হ্যাঁ, 9ও বিজোড় সংখ্যা। এটা মৌলিক সংখ্যা কিনা? না, 9টা মৌলিক সংখ্যা না, 9টা হচ্ছে যৌগিক সংখ্যা। রাইট অ্যান্সার হচ্ছে 1 2। সো এই যে কটা হচ্ছে ভাই রাইট অ্যান্সার, বুঝছি? সো তাহলে এখন আমরা 4 নাম্বারটা করি। দেখো, তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, আমাদের এইটা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এবং পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। সো আমাদের এখানে প্রদত্ত প্যাটার্নটা কি? প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে ভাইয়া 7 12 দেন 17 দেন 22 দেন 27। এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা। এখন আমরা পার্থক্য পাচ্ছি। দেখো, 12 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 5। দেন 17 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 5। 22 থেকে 7 বাদ দিলে 5। 27 থেকে 22 বাদ দিলে 5। সো প্রতিবারই পার্থক্য কিন্তু 5। সো এখানে লিখি আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, ঠিক আছে? পার্থক্য কত? 5। ওকে, সো আমরা এখন লিখবো যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হচ্ছে 5। অতএব পরবর্তী দুইটি সংখ্যা বলছে, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে। আমরা দেখি তো, 22-এর সাথে 5 যোগ করে 27, 27-এর সাথে 5 যোগ করে পরবর্তী সংখ্যাটা হবে সো 32। দেন আমরা 32-এর সাথে 5 যোগ করব। হ্যাঁ, 37। এই যে দেখছো কিভাবে সলভ করছি। তারপর আমরা নেক্সটে চলে যাই। সো খতে কি বলছে? এই যে প্যাটার্নটা দেওয়া আছে। সো আমরা আবার ম্যাথ সলভ করব। প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে 6 দেন 17 দেন 28 দেন 39 দেন 50। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা। আমাদের 17 থেকে যদি আমরা 16 বাদ দিই কত পাচ্ছি? 17 থেকে 16 বাদ দিলে 11 পাচ্ছি। দেন 28 থেকে 17 বাদ দিলে কত পাচ্ছি? 17 20 28 11 পাচ্ছি। দেন 39 থেকে 28 বাদ দিলে 11 পাচ্ছি।
50 থেকে 39 বাদ দিলে কত পাচ্ছি? 11 পাচ্ছি। সো প্রত্যেকবারই কিন্তু 11 করে মানে পার্থক্য সমান হচ্ছে। সো আমরা এখন লিখবো পাশাপাশি, এই কথাটা লিখতেই হবে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার এই যে পার্থক্য। হ্যাঁ, এখন আমরা লিখবো যে লক্ষ্য করি, লক্ষ্য করি, লক্ষ্য করি প্রতিবার, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, পার্থক্য কত ভাইয়া? 11। সো তারপর এখানে লিখবো যে অতএব পরবর্তী, পরবর্তী দুইটি সংখ্যা, পরবর্তী দুইটি সংখ্যা হবে, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, হ্যাঁ কি কি হবে দেখো পরবর্তী দুইটি সংখ্যাটা, এই যে 39 সাথে 11 যোগ করে 50, 50-এর সাথে 11 যোগ করে পরবর্তী সংখ্যা পাবো, 50-এর সাথে 11 যোগ করে পরবর্তী সংখ্যা 61 পাবো, এবং আমরা 61-এর সাথে পরবর্তী সংখ্যা আবার 11 যোগ করবো, সো পরবর্তী সংখ্যা 72 পাবো। বুঝছি কিভাবে নির্ণয় করছি? তারপর দেখো, সো ভাই এখন আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করি। দেখো কি বলছে, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সো আমরা ফার্স্টে মিলটা দেখি কি আছে এখানে। ক নাম্বারের ক্ষেত্রে দেখো প্রথম দুইটা প্যাটার্নের যে দুইটা সংখ্যা সমান, তারপর খ নাম্বারেও দেখো দুইটা প্যাটার্নের প্রথম দুইটা সংখ্যা কিন্তু সমান। সো এই ক্ষেত্রে আমরা এইটাই মিল পাচ্ছি। সো মিল, আমরা মিলটা লিখি, মিল দুইটি প্যাটার্নেরই, দুইটি প্যাটার্নেরই পাশাপাশি, পাশাপাশি সংখ্যাগুলো, পাশাপাশি ভাইয়া সংখ্যাগুলো বা পদগুলো একই, সংখ্যাগুলো একই, এই যে এইটা হচ্ছে মিল। দেন আমরা কয়টা সলভ করবো, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা নির্ণয় করব। সো আমরা এখন লিখব প্রদত্ত প্যাটার্ন, প্রদত্ত প্যাটার্ন হচ্ছে 1 1, দেন 2 3 5 8 এবং 13, এটা হচ্ছে ভাইয়া প্যাটার্নটা। এখন আমরা দেখি তো যে 1 আর 1 এর যোগ করে 2 পাচ্ছি, 2 আর 1 এর যোগ করে 3 পাচ্ছি, 3 আর 2 এর যোগ করে 5 পাচ্ছি, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। ওকে দেখো 1 আর 1 এর যোগ করে 2 পাচ্ছি, এই যে 2 আর 1 এর যোগ করে 3 পাচ্ছি, 3 আর 2 এ 5 পাচ্ছি, 5 আর 3 এ 8 পাচ্ছি, 8 আর 5 এ 13 পাচ্ছি, তারপর 13 আর 8 এ কত পাচ্ছি? 13 20 21 পাচ্ছি। সো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। সো আমাদের বলছে পরবর্তী সংখ্যাটি কত। সো আমরা এখন লিখব যে লক্ষ্য করি, লক্ষ্য করি এই যে পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা পাওয়া যাবে, পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। অতএব এই যে অতএব পরবর্তী সংখ্যাটি হবে, দেখো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। সো পরবর্তী সংখ্যা কিভাবে পাবো, এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করতে হবে। সো 8 আর 13 আমরা যোগ করি, 8 আর 13 যোগ করলে কত হচ্ছে? 21 হচ্ছে পরবর্তী সংখ্যাটি। একইভাবে আরও যদি সংখ্যা বের করে এইটাও পারবো, এটা তো আমরা 21 পাচ্ছি, 21 আর 13 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাবো। সো এইভাবে, বুঝছো ভাইয়া? সো এখন আমরা 5 নাম্বারটা সলভ করবো। কি বলছে দেখো, পরবর্তী সংখ্যাটা তো নির্ণয় করতেই হবে। সো আমরা ফার্স্টে প্রদত্ত প্যাটার্নটা আমরা তুলি, প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে ভাইয়া 4 4, দেন 5 6 8 11। ওকে, সো এখানে কি দেখতে পারতেছি দেখো, 4 থেকে 4 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 6 বাদ দিলে 2, 11 থেকে 8 বাদ দিলে তোমার 3 হচ্ছে। বাট 4 থেকে 4 আর 4 যোগ করলে কিন্তু 8 হচ্ছে না, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল করে যে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে এমনটা কিন্তু না। সো এই ক্ষেত্রে আমরা লিখবো যে পার্থক্য, আমরা লিখবো পার্থক্য। সো 4 থেকে 4 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 6 বাদ দিলে 2, 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3। ওকে, সো এখানে আমরা দেখো পার্থক্যগুলোর ক্ষেত্রে একটা কাহিনী আছে। এখানে কাহিনীটা কি, 0 1 এ যোগ করলে 1 পাচ্ছি, 1 1 এ যোগ করলে 2 পাচ্ছি, 2 আর 1 এ যোগ করলে 3, অর্থাৎ পার্থক্যগুলোর মধ্যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। বুঝছি আমরা কাহিনীটা? সো আমরা দেখো এখানে লিখব যে লক্ষ্য করি,
লক্ষ্য করি পার্থক্যগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। পাশাপাশি পার্থক্যগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল, পার্থক্যগুলোর পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী। সো পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। বুঝছি ভাইয়া? পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। ক্লিয়ার? অতএব তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কি হবে? অতএব পরবর্তী সংখ্যাটি হবে, দেখো। সো এখানে আমাদের এই হিসাবটা একটু বুঝতে হবে। 8 তারপর এখানে দেখো 11। সো 11টা কিভাবে হইলো? 8-এর সাথে এখানে পার্থক্য কত? 2 না? এখানে ভাই সংখ্যাটা কি পার্থক্য 2 না? 2-এর সাথে আমরা কি করছি? আমরা 2-এর সাথে এই যে 1 যোগ করছি, 3 যোগ করছি, 8 আর 3 যোগ করে 11 হচ্ছে। এখন 11-এর পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব? 11-এর সাথে এই যে পাশাপাশি যে পার্থক্যের দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা আমরা যোগ করব। পাশাপাশি দুইটি সংখ্যা হচ্ছে 3 আর 2। সো 11-এর সাথে আমাদের 3 আর 2 যোগ করতে হবে। যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো আর কি। সো 11-এর সাথে আমরা পাশাপাশি দুইটি সংখ্যার যোগ করব। সো পাশাপাশি দুইটি সংখ্যার যোগ করলাম। সো 11 আর পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 5। সো কত হচ্ছে ভাইয়া? 16। বুঝছি? 11-এর সাথে পাশাপাশি দুইটি সংখ্যার এই যে যোগফল বের করলে কত পাচ্ছি? আমরা 16 পাচ্ছি। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 16, আর এখানে আমরা 5 পাচ্ছি। আবার পরবর্তী সংখ্যাটাও কিন্তু আমরা এইটাও কিন্তু বের করতে পারবো। এইভাবে বের করতে পারবো? 16-এর সাথে আমরা আবার এই পাশাপাশি দুইটি সংখ্যার যোগ করে দিব। সো যোগ করে দিব, তাহলে কত হচ্ছে? 16 আর 5 আর 8, 8 আর 16, 8 আর 16 যোগ করলে কত হচ্ছে? 16, তারপর 20, 24, এই যে এরকম করে আর কি বের করা পসিবল। ওকে, তোমাদের জাস্ট একটু বুঝতে হবে প্যাটার্নটা কিভাবে গেছে। সো আমি আরেকবার একটু ক্লিয়ার করি, তোমাদের হয়তো এটাতে একটু প্রবলেম থাকতে পারে। 8 কিভাবে পেলাম দেখো। সো 6-এর বরাবরই দেখো পার্থক্যটা কি? 1 না? এখন 8 কিভাবে হলো? 6-এর সাথে এই যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করছে, কইরা 8 পাইছে। আবার 8-এর পর 11 কিভাবে হইলো? এই যে 8-এর বরাবরই কি? 2 না? সো পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করছে, পার্থক্যগুলো যোগ করছে। 2 আর 1 3, 3 আর 8 11। আবার 11-এর পর 16টা কিভাবে হইলো? দেখো 11 বরাবরই 3। সো 3 আর 2, এই যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করবে, 3 আর 2 5, 5 আর 11 যোগ করলে 16 হচ্ছে। সো এইরকম আর কি। বুঝছি ভাইয়া? আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাই। আমাদের এখানে কি বলছে? এটা হচ্ছে সৃজনশীল 6। সো এখানে একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে। কত বলছে কি? 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সো আমরা 29কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। সো কিভাবে প্রকাশ করতে পারি? দেখো 4 4 16, 5 5 25। আচ্ছা দেখো 2 স্কোয়ার, 2 দুগুণে 4, আর এখানে 5 স্কোয়ার দিই, 5 5 25, 25 আর 4 যোগ করলে আমরা কিন্তু ভাইয়া 29 পাচ্ছি। দেন আমরা 37 দেখি, 1 স্কোয়ার আর হচ্ছে ভাইয়া 6 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 1 1 আর 6 স্কোয়ার, 6 6 36, 36 আর 1 কত ভাইয়া? 37। দেখছো হয়ে গেছে কিন্তু এইটা। তারপর আমরা খতে যাই। খতে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। সো এখানে যে এই যে প্যাটার্নটা, এটা আমাদের ফার্স্টে তুলতে হবে। সো প্যাটার্নটা হচ্ছে ভাইয়া 5 13, তারপর 21, তারপর 29, তারপর কত? 37। এটা হচ্ছে ভাই আমাদের প্রদত্ত প্যাটার্ন। ওকে, তালিকার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। সো এখন আমাদের এই যে সংখ্যাগুলা, এগুলা কি পার্থক্য হচ্ছে নাকি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে? আমরা দেখি তো। 13 আর 5 যোগ করলে কত পাচ্ছি ভাইয়া? 13 আর 5 তো 18 হচ্ছে। তো এই দুইটা যোগ করে তো এটা হচ্ছে না। সো এখানে একটা পার্থক্যের ব্যাপার আছে। 13 থেকে আমরা 5 যদি বাদ দেই, কত পাচ্ছি ভাইয়া? দেখো তো 8 8 9 10 11 12 13, 8 পাচ্ছি। 21 থেকে আমরা 13 বাদ দিই, 13 সাথে 20 21, 8 পাচ্ছি। এখানেও আমরা 8 পাচ্ছি, এখানেও আমরা 8 পাচ্ছি। সো এখানে আমরা পার্থক্যগুলো কিন্তু ভাইয়া 8 করে পাচ্ছি। ওকে, সো আমরা এখানে লিখে দিব যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার, পাশাপাশি দুইটি সংখ্যার কি দিব ভাইয়া? পাশাপাশি দুইটি সংখ্যার আমরা পার্থক্য লিখবো। এই যে পার্থক্য। ক্লিয়ার? সো এখন আমরা কি লক্ষ্য করতেছি ভাইয়া? এই যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য। লক্ষ্য করি ভাইয়া, প্রতিবার পার্থক্য কত? 8 করে কিন্তু। সো অতএব আমাদের 4টা সংখ্যা নির্ণয় করতে হবে। অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে যথাক্রমে,
এই যে পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে আমরা বের করি তো ভাইয়া। দেখো 21-এর সাথে 8 যোগ করে 29 হচ্ছে, 29-এর সাথে 8 যোগ করে 37 হচ্ছে। সো আমরা 37-এর সাথে এখন 8 যোগ করব, কত হবে? 37, 40, 45। একইভাবে 45-এর সাথে আমরা 8 যোগ করব, 8 যোগ করলে কত হচ্ছে? 50, 53। তারপর 53-র সাথে আমরা 8 যোগ করব, কত হচ্ছে? 53, 60, 61। তারপর 61-এর সাথে আমরা 8 যোগ করব, 69। এই যে দেখছো, এই হলো চারটা। আশা করছি বুঝতে পেরেছো। তারপর আমরা দেখি আমাদের ক্ষতে কি বলছে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সো আমাদের এটা নির্ণয় করার জন্য ভাইয়া কি করতে হবে? দেখো আমাদের প্রথম 50টা সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য অবভিয়াসলি আমাদের একটা বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে, কারণ 50তম সংখ্যার মধ্যে 50তম পদের মধ্যে কতটা সংখ্যা এটাকে আমরা জানি না। সো এই ক্ষেত্রে আমাদের একটা কাজ লাগবে। আমাদের এই যে তালিকাটা তো এইটা নাকি? আচ্ছা দেখো, আমরা দেখতে পারতেছি প্রথম সংখ্যা হচ্ছে ভাইয়া 5। তারপর আমরা পাচ্ছি দ্বিতীয় সংখ্যা কত ভাইয়া? 13। তারপর আমরা দেখতে পারতেছি তৃতীয় সংখ্যা, সো তৃতীয় সংখ্যা কত ভাইয়া? 21। সো এই তিনটা হইলে এনাফ। আর কিভাবে বের করে আমরা বীজগাণিতিক রাশিটা আমি কিন্তু তোমাদের শিখিয়েছিলাম যে পার্থক্য গুণ ক, তারপর প্লাস প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা, দেন আমাদের লাগবে মাইনাস পার্থক্য, প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। সো পার্থক্য কত? এখানে দেখো তো 5-এর পর 13 আসছে, এর মধ্যে পার্থক্য 8 না? সো 13 আর 21-এর মধ্যে পার্থক্য কত? 8 করে না? সো আমরা দিব 8 গুণ ক, তারপর প্লাস প্রথম সংখ্যাটা কত? 5 মাইনাস পার্থক্য কত? 8। সো দেখো এখন 8 ক প্লাস মাইনাসের 8 থেকে প্লাসের 5 বাদ দিলে কত? মাইনাসের 3। সো 8 ক প্লাসে মাইনাসের 3। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের বীজগাণিতিক রাশিটা, এইটা দিয়েই আমরা মূলত অঙ্কটা সলভ করবো। দেখো এখন আমাদের সামনে কি আছে? 8 আছে, 8 দিতে হবে। আর ক বলতে এখানে প্রথম সংখ্যা, সো আমরা 1 দিব ক এর জায়গায়, দেন মাইনাস আর 3 দিব। এখন আমরা একটু চেক করি 5 হয়েছে কিনা। 8 থেকে 8 থেকে -3 বাদ দিলে ভাইয়া কি হয়? এই যে 5 হয়েছে। সো এইভাবে তোমরা দেখবা এই যে বীজগণিতের রাশিটা ঠিক আছে কিনা। সো আমরা 8 দিব, দেন এখানে 2 বলছে না দ্বিতীয় সংখ্যা, সো 2 দিব, মাইনাস এখানে কি আছে? 3 দিব। সো 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে 13। সো সেম এস 8 গুণ 3 মাইনাস 3, 3 8 24, 24 থেকে 3 বাদ দিলে 21। দেখছো? সো আমাদের এখন কতম সংখ্যাটা কি তাহলে? এই যে কতম সংখ্যাটা দেখো, আমরা এখানে এই যে কতম সংখ্যাটার ক্ষেত্রে 8, আমরা সব জায়গায় দেখো এখানে প্রথম অবস্থায় সবগুলোর ক্ষেত্রে 8 আছে। দেন প্রথম সংখ্যা যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যা 2 হয়, তৃতীয় সংখ্যা যদি 3 হয়, কতম সংখ্যা কত হবে? ক হবে। সো তারপর আর এখানে সবগুলা দেখো লাস্টে 3 আছে, সো 3 দিলাম। সো 8 আর ক গুণ দিলে হবে 8 ক মাইনাস 3। এই যে দেখছো এই বীজগাণিতিক রাশি মিলছে। হ্যাঁ, এখন আমাদের বলছে 50টি সংখ্যা কত। সো আমরা এখন দিব 50তম সংখ্যা। 50তম সংখ্যা কত হবে? কয়ের জায়গায় আমরা 50 বসাবো। সো 8 0 0 5 8 40, 40 থেকে 3 বাদ দিব 397। এই যে দেখছো 50তম সংখ্যা, এটা হচ্ছে আমাদের শেষ পদ। কারণ আমাদের সমষ্টি নির্ণয় করার জন্য লাগবে প্রথম সংখ্যা লাগবে, শেষ সংখ্যা লাগবে, আর পদ সংখ্যা লাগবে। পদ সংখ্যা তো এখানে আছেই। আর 50তম পদের শেষ মানে সংখ্যাটা কত, এটাই আমরা এখানে বের করছি, বুঝছি? সো এখন আমরা কি করব? দেখো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে দেখি, এখানে ওকে, এখানে দেখো প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা হচ্ছে ভাইয়া কত? এখানে প্রথম সংখ্যা কত দেখতে পারতেছি? 5। তারপর শেষ সংখ্যা হবে, শেষ সংখ্যা, এই যে শেষ সংখ্যা হচ্ছে ভাইয়া কত? 397। এবং পদ সংখ্যা কত? 50 বলছে না 50তম পদের সমষ্টি নির্ণয় করার জন্য। সুতরাং সমষ্টির সূত্র বসাবো। সমষ্টির সূত্র এই যে প্রথম সংখ্যা, তারপর আমরা কি দিব? প্লাস শেষ সংখ্যা, তারপর গুণ হবে পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা, তারপর নিচে হবে 2। সো প্রথম সংখ্যা কত? 5। তারপর শেষ সংখ্যা হচ্ছে 397। তারপর পদ সংখ্যা হচ্ছে 50। সো 397 আর 5 যোগ করলে কত হবে? 402 গুণ 50 আর 2।
সো আমাদের অ্যান্সার হচ্ছে 10,050। এটাই হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর, বুঝছি ভাইয়া? 10,050 এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ক্লিয়ার কিনা বলো? সো এখন আমরা আমাদের বইয়ে যে নমুনা প্রশ্নগুলো এগুলো সলভ করবো। সো কি বলছে, এই যে দেখো 4টা 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? হ্যাঁ, শততম বলতে কি বুঝি ভাইয়া? 100 বুঝি। সো এখানে আমরা যদি এই যে ফার্স্টটা যদি আমরা সলভ করি, প্রথমটা যদি ভাই আমরা সলভ করি, সো 99, এখানে শততম বলছে, আমরা 100 গুণ দিব, তারপর প্লাস 1 করব। সো ক্যালকুলেশন করে দেখো তোমার আমাদের অ্যান্সারে এই যে এইটা হবে না, এটা বের হবে না, বুঝছো? এইটা বের হবে, তারপর এইটা তোমরা চেক করতে পারো, এইটা চেক করতে পারো, বাট এইটা চেক করো, বের হবে। শত বলছে না, সো 100 দিব, উপরে স্কোয়ার দিব, দেন -1। সো উপরে স্কোয়ার মানে কি 102 বার গুণ হবে, 102 বার গুণ হলে এই যে এরকম হবে, 10,000 হবে। 10,000 থেকে 1 বিয়োগ দিলে আমাদের এই যে 9,999। সো রাইট অ্যান্সার হচ্ছে ভাই আমাদের এই যে ঘ হচ্ছে ভাই রাইট অ্যান্সার। তারপর দেখি 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়? আমি তোমাদের বেসিকে প্রথমেই বুঝাইছি যে 35টি সংখ্যাকে। রাইট অ্যান্সার হচ্ছে ভাই গ। তারপর প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15টি। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের সময় দেখছি, কিন্তু ম্যাজিক সংখ্যা কতটা ছিল? 15টা ছিল। আমি এটা রিপিট করতেছি না। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে 5টা, এবং কেন্দ্রেও কিন্তু আমরা দেখছিলাম ছোট বর্গক্ষেত্র কয়টা হয়েছিল? 5টা হয়েছিল। আমি কি এটা তোমাদের দেখাবো? আচ্ছা, আমি একটু দেখাই তোমাদের। এই যে দেখো, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের যে সংখ্যাটা, এটা কি 5 ছিল না ভাইয়া? বুঝছো? আচ্ছা, আমরা তারপর দেখি। বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না, আমরা ওই চিত্রে দেখেছিলাম। সো রাইট অ্যান্সার হচ্ছে ক 1 2। তারপর দেখো উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? আমরা ম্যাজিক সংখ্যা কিভাবে বের করব? দেখো, তোমরা এইভাবে যোগ করে দেখো কত হচ্ছে। 10 20 30, দেন 40 43 45 হচ্ছে ম্যাজিক সংখ্যা, হচ্ছে ভাইয়া 45। হ্যাঁ, 45 হচ্ছে, কারণ আমরা কিভাবে বের করি? এভাবে যোগ করে 45 হবে, এভাবে যোগ করে 45 হবে, এভাবে করো 45 হবে, এভাবে করো 45 হবে, কোনাকুনি করলেও 45 হবে। বাট আমাদের এই যে এখানে ক এর মানটা আমাদের বের করতে হবে। দেখো, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? আমরা জানি ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 45। 45 থেকে আমরা এই দুইটা বাদ দিব, 17 আর 13 যোগ করলে কত? 10 20 30। 30 বাদ দিব, সো থাকে আর কত? 15 না? সো আমাদের কয়ের জায়গাটার মধ্যে অ্যান্সারটা হবে ভাইয়া 15, বুঝছি? তারপর দেখো, এখন আমরা প্রশ্নে চলে যাব, প্রশ্নগুলো সলভ করব। এখানে বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে আর কাঠির সংখ্যা নির্ণয় করো। সো আমরা যদি প্যাটার্নটা দেখি, এই যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। সো আমাদের প্রথম চিত্রে কয়টা কাঠি আছে দেখি। প্রথম চিত্রে ভাইয়া কাঠির সংখ্যা কয়টা আছে? দেখো, 1টা 2টা 3টা 4টা, সো 4। দেন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10। তৃতীয় চিত্রে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। সো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ভাইয়া 16টি। আমাদের বলছে পরবর্তী চিত্র একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তো পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত? আমরা বের করে ফেলি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা দেখো, প্রথম চিত্রে 4, দ্বিতীয় চিত্রে 10। 10 আর 4 এর মধ্যে ব্যবধান কত? 6। 10 থেকে 4 বাদ দিলে 6। 16 থেকে 10 বাদ দিলে 6। অর্থাৎ 4 এর সাথে 6 যোগ করে 10 হচ্ছে, 10 এর সাথে 6 যোগ করে 16 হচ্ছে, 16 এর সাথে 6 যোগ করে চতুর্থ কাঠির সংখ্যাটা বের হবে। 16 এর সাথে 6 যোগ করলে কত হবে? 22 হবে। সো আমরা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করতে পারছি 22টা। এখন এই যে 22টা, এটাকে আমাদের চিত্র একে দেখাতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমাদের এই চিত্রটা তো থাকবে, আমাদের ধরো এই চিত্রটা এখানে আঁকলাম, আইকা এখানে তো 16টা আছে, আমাদের 22টা করতে হবে। সো 17 18 19 20 21 22। সো এই দুইটা অ্যাড হবে এক্সট্রা, বুঝতে পারছি ভাই? আমরা এই দুইটা জাস্ট অ্যাড হবে, এইটাই হচ্ছে অ্যান্সারটা। দেন আমরা খ নাম্বারটা করব। প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। আমাদের 21তম পদ নির্ণয় করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে ভাইয়া? কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে একটা সূত্র গঠন করতে হবে, মানে বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমরা তো এখানে এইটা পাইছি নাকি, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা, দ্বিতীয় চিত্রে 10টা। আচ্ছা, আমরা এটা একটা কপি করে নিই, এটা আমাদের লাগবে, ঠিক আছে?
এই যে এটা আমাদের লাগবে ভাইয়া। সো এই যে এটা আমরা একটু কপি করে নিই, এটা আমরা কপি করে নিলাম, পেস্ট করে দিতে হবে। এই যে, তো এটা লাগবে আমাদের। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টা, দ্বিতীয় চিত্রে হচ্ছে 10টা, এইটা চতুর্থ চিত্রে এইটা। আমাদের একটা কি করতে হবে, কাজ হচ্ছে কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করে সূত্র গঠন করতে হবে। সূত্রটা গঠন করার জন্য আমি তোমাদের কি শিখাইছিলাম, যে বীজগাণিতিক রাশি এটা কিভাবে বের করে, এই যে পার্থক্য গুণ ক লাগে, তারপর যোগ প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা মাইনাস আমাদের কি লাগবে ভাইয়া, পার্থক্য লাগবে। সো পার্থক্য এখানে কত, 10 থেকে 4 বাদ দিলে 6, পার্থক্য 6 করে 6 গুণ ক। তারপর আমাদের এখানে কি আছে, প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কত 4, দেন পার্থক্য, পার্থক্য কত ভাইয়া 6, সো 6 ক। তারপর এই যে প্লাস মাইনাসের 6 থেকে প্লাসের 4 বাদ দিলে কত, মাইনাসের 2, সো 6 ক প্লাসে মাইনাসে মাইনাসের 2, অর্থাৎ 6 ক মাইনাস 2। এইটা হচ্ছে ভাই আমাদের বীজগাণিতিক রাশিটা। সো এইটা অনুসারে আমরা এখন দেখো, এখানে আমরা ফার্স্টে 6 দিব, দেন ক, এই যে ক, ক এর জায়গায় আমরা 1 দিব, যেহেতু প্রথম চিত্র বলছে, প্রথম চিত্র বললে ক এর জায়গায় আমরা 1 দিব। তারপর আমাদের কি আছে, -2, দেখো তো 4 মিলছে কিনা, 6 কে 6, 6 থেকে 2 বাদ দিলে 4। তারপর আমরা 10টা করি, 6 গুণ, আমরা দ্বিতীয় চিত্র না 2 দিব, 6 দুগুণে 12, আর এখানে আমরা 2 মাইনাস করবো, 12 থেকে 2 বাদ দিলে 10। তারপর আবার 6 গুণ 3 দিব, তৃতীয় চিত্র বলছে, আর ওইখানে কি আছে 2, 3 6 18 থেকে 2 বাদ দিলে 16। তারপর 6 গুণ, আমরা চতুর্থ চিত্র তো 4 দিব, 4 6 24, 24 থেকে 2 বাদ দিলে কত হবে, 22। সো একইভাবে আমাদের কতম চিত্রে, এই যে কতম চিত্রে, কতম চিত্রে কাঠির সংখ্যা কত, কতম চিত্রে কাঠির সংখ্যা ভাইয়া দেখো, এই যে 6 গুণ, প্রথম চিত্রে যদি 1 হয়, দ্বিতীয় চিত্রে যদি 2 হয়, কতম চিত্রে অবশ্যই ক হবে। আর লাস্টে দেখো সবগুলার -2 আছে, -2, সো 6 ক -2। এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা, সূত্র গঠন করছি। দেন 21তম পদ নির্ণয় করতে হবে। সো আমাদের এখন দেখো 21তম পদ নির্ণয় করে ফেলি। 21তম এই যে পদ, 6 গুণ কয়ের জায়গায় 21 দিব, -2, 6 কে 6, 6 দুগুণে 12, 126 থেকে 2 বাদ দিলে 124। এই যে এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছো কি না বলো? একদম ইজি না ভাইয়া? একদম ইজি কিন্তু। সো ভাইয়া এটা আমাদের বুঝতে হবে। গ নাম্বারটা দেখো, প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র, দেখো এই জায়গাটা বুঝতে হবে, প্রথম 15টা চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। আচ্ছা আমরা যদি এখানে দেখি, আমি এখানে একটু বোঝাই দিই, আমরা যদি এখানে দেখি 15টা আমরা কাঠি নেই, চিত্র নেই, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। হ্যাঁ, সো 15টা চিত্রে শেষ 12টা বলছে, শেষ 12, শেষ 12 কোনটা কোনটা আমরা একটু দেখি তো। শেষ 12 এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই যে শেষ 12টা। এই শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কয়টা লাগবে? বুঝছো? প্রথম চিত্রে কাঠি লাগবে 4টা, দ্বিতীয় চিত্রে 10টা, তৃতীয় চিত্রে 16টা, চতুর্থ চিত্রে হয়তো বা 22টা, পঞ্চম চিত্রে আর একটু বেশি, বাট আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় কথা বলা নাই। এরকম আমরা আমাদের চিত্র আছে 15টা। সো ওই 15টা চিত্রের মধ্যে শেষের যে 12টা চিত্র আছে না, ওই 12টা চিত্র মোট তৈরি করতে মোট কতগুলা কাঠি লাগবে, ওই হিসাবটা আমাদের বলছে বের করার জন্য। তাহলে আমরা এখন কি করব, কিভাবে এটা সলভ করব? আমাদের মোট কাঠি, মোট চিত্র কয়টা আছে ভাইয়া? 15টা। আমরা 15টার বের করব, দেন মানে মোট 15টার কাঠির সংখ্যা বের করব। করার পর আমরা এখানে যে এই যে 3টা কাঠি, এইগুলা তো দরকার নেই, প্রথম 3টার তো দরকার নেই। সো প্রথম 3টার মোট কয়টা লাগবে, প্রথম 3টার? সো আমরা জানি এখানে প্রথম 3টা কিন্তু আছে, 4টা 16টা, 4টা 10টা 16টা, যোগফল যেটা হবে 15টার মোট যোগফল থেকে এই প্রথম 3টার যোগফল বাদ দিব, যা থাকবে তা হচ্ছে লাস্ট বা শেষের 12টা। ওকে, আমরা অঙ্কটা করি, দেখবো আরো ইজি হবে। এই যে আমরা খ হতে পাইছিলাম, খ হতে পাই কতম চিত্রে, কতম চিত্রের, এই যে কতম চিত্রের কাঠির সংখ্যা আমরা কিন্তু পাইছিলাম ভাইয়া। এই যে খ হতে কতম চিত্রের কাঠির সংখ্যা, সূত্রটা কি পাইছিলাম? 6 ক -2। এই যে 6 ক -2। তাহলে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের কি লাগবে? 15টি চিত্রের
15টি হ্যাঁ চিত্রের কাঠির সংখ্যাটা কত, এটা আমাদের ফার্স্টে বের করতে হবে, কারণ আমরা সমষ্টি বের করবো। মনে রাখো, একটু বুঝো। আমাদেরকে যদি বলতো যে 15টি পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টির কথা বলতো, তখন সমষ্টি নির্ণয় করতে গেলে ভাইয়া প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা লাগতো না? কার শেষ সংখ্যা লাগতো? 15-র শেষ সংখ্যা লাগতো। বাট এখন তো আমরা এই প্রসেসই করব। আমাদের মেইন টার্গেট কি? যোগফলটা বের করা। সো তার জন্য অবশ্যই 15তম যে পদটা, এটা শেষ সংখ্যাটা কত ওইটা তো আমাদের বের করতে হবে, কারণ এইটাই তো শেষ পদ। সো কতম চিত্রে কাঠির সংখ্যা 6 - 2। তাহলে এখন আমরা লিখব যে 15টি চিত্রের কাঠির সংখ্যা 6 × 15 - 2, 5 × 6 = 30, 0 হাতের 3 6 × 4 = 9, 90 - 2। সো কত হয়েছে? 88। 15টি চিত্রের কাঠির যে সংখ্যাটা ওইটা হচ্ছে 88। এরকম প্রথম চিত্রের কাঠির সংখ্যা 4টা, দ্বিতীয় চিত্রের হচ্ছে 10টা, তৃতীয় চিত্রের তোমার আছে কতটা? 16টা। তো এরকম 15তম যে চিত্রটা ওইটার কাঠির সংখ্যা হচ্ছে 88টা। আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আর কি লাগবে? যে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কয়টা এইটা বের করতে হবে। সো আমরা এখন লিখব যে তিনটি চিত্রের আমাদের ভাইয়া কাঠির সংখ্যা কয়টা হবে? দেখো আমাদের সূত্রটা 6 গুণ কয়ের জায়গায় 3 দিব -2, 3 × 6 = 18, 18 থেকে 2 বাদ দিলে কত হবে? 16। তিনটি চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে ভাইয়া আমাদের 16, মানে সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে, আবার এইটার সাথে এটা মিলাই ফেলো না, সূত্র অনুসারে আমাদের অ্যান্সারটা বের হয়েছে 16। বুঝছি ভাইয়া? সো এখন আমরা মোট হিসাবটা বের করব। সো মোট হিসাবটা হচ্ছে প্রথম 15টি চিত্রের মোট কাঠির সংখ্যা, মোট কাঠির সংখ্যা, প্রথম 15টি চিত্রের মোট কাঠির সংখ্যা। সূত্রটা কি ভাইয়া? বলো সূত্রটা কি? এই যে প্রথম সংখ্যা গুণ হবে, সরি গুণ না, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হবে পদ সংখ্যা আর বাই হচ্ছে 2। এখন দেখো প্রথম সংখ্যা আমাদের কত আছে? প্রথম সংখ্যা 15টি চিত্রের জন্য প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা কি? দেখো প্রথম সংখ্যা আমাদের কাছে কিন্তু ছিল এই যে 4 10 16 22। 4 10 16 22 এটা ছিল প্যাটার্নটা। সো প্রথম সংখ্যা হচ্ছে 4, দেন শেষ সংখ্যা কত পাইছি? 15-এর জন্য 88। আর পদ সংখ্যা কত ভাইয়া? পদ সংখ্যা এই যে 15টা না, 15টার জন্য আমরা 15টা বের করব। 2। আচ্ছা আমার জায়গার যেহেতু সমস্যা, আমি এই দিকে একটু করতেছি। 88 আর 4 কত হচ্ছে? 90 92। 92 গুণ 15 আর 2 দ্বারা ভাগ করি, অ্যান্সারটা কত দেখি? 690। এই যে 690। সো 15টি চিত্রের মোট কাঠির সংখ্যা, এই যে এই 15টা চিত্রের সবটা চিত্রের মোট কাঠির সংখ্যা আমরা বের করছি 690। এখন আমরা এই যে 3টা চিত্রের যে মোট কাঠির সংখ্যা এইটা আমরা বের করব, কইরা মাইনাস করে দেব সবটা থেকে এইটা, দেন যা থাকবে তাই হচ্ছে অ্যান্সারটা। বুঝছি? সো আমরা আরেকটা পেজে যাই। সো এখন প্রথম 3টি চিত্রের মোট কাঠির সংখ্যা আমরা সূত্রটা বসাই। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা নিচে হচ্ছে 2। সো প্রথম সংখ্যা তো আমরা জানি 4, শেষ সংখ্যা কত? এই যে 3টার জন্য আমাদের শেষ সংখ্যা কত বের হয়েছিল? এই যে 16 বের হয়েছিল না? সো আমরা দিব কি 16 গুণ পদ সংখ্যা কত? 3 না, 3টার তো 3। সো 16 আর 4 হচ্ছে কত? 20 গুণ 3 2, 3 20 60, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 পাবো। বের করে ফেলি। শেষ 12টি চিত্রের মোট কাঠির সংখ্যা, শেষ 12টি চিত্রের মোট কাঠির সংখ্যা আমরা 15টা চিত্রের, এই যে সম্পূর্ণটা 15টা চিত্রের মোট কাঠির সংখ্যা পাইছিলাম কত ভাইয়া? 690। আমরা 690 থেকে
আমরা প্রথম তিনটার মোট কাঠির সংখ্যা বাদ দিব, 30 বাদ দিব। সো যা থাকে তাই হচ্ছে কি শেষ 12টা চিত্রের কাঠির সংখ্যা 660। এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি 100% তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তারপর আমরা 7 নাম্বারটা করি। 7 নাম্বারে বলছে কি দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কত স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল হচ্ছে 11 এর গুণিতক। আমরা দেখি দেওয়া আছে, আগে দেখি। এই যে দেওয়া আছে ভাইয়া সংখ্যাটি কি 69 না? আর সংখ্যাটির বলছে স্থান বিনিময় করলে। সো আমরা দেখি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয়, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি ভাইয়া? এই যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 9 এবং দশক স্থানীয় অঙ্কটা কত দেখি। দশক স্থানীয় অঙ্ক কত? 6। বুঝছি, এখন স্থান বিনিময় করব। সো স্থান বিনিময় করলে সংখ্যাটি, এই যে সংখ্যাটি হবে, স্থান যখন বিনিময় করব তখন সংখ্যাটি কি হবে? সামনে হবে 9, পরে হবে 6। এই যে 9টাকে সামনে আনলাম, 6টাকে পিছনে নিলাম, 96 পাওয়া যাবে। আমাদের বলছে কি এই যে 69 সংখ্যাটি, আচ্ছা 69 সংখ্যাটা ঠিক আছে, এবং এর অঙ্কত স্থান বিনিময় করলে আমরা 96 পাচ্ছি। সো এখন এই দুইটা সংখ্যার যোগফল 11 এর গুণিতক হবে। সো আমরা এখন লিখব দুইটি সংখ্যার যোগফল। এই যে দুইটি সংখ্যার, দেখো দুইটি সংখ্যার যোগফল কত? একটা হচ্ছে 69 আর একটা হচ্ছে 96। সো যদি যোগ করি আমরা 165 পাবো, 165। তারপর এখানে আমরা যে সংখ্যা দুইটা যোগফল পেলাম, এটা কি 11 এর গুণিতক কিনা আমরা দেখি। তো 11 দ্বারা যদি ভাগ যায় তাহলে গুণিতক হয়ে যাবে। সো 15 11 হচ্ছে 165। সো ভাগশেষ 0, অর্থাৎ আমরা যে সংখ্যা দুইটার যোগফল পাইলাম এটা 11 এর গুণিতকই হয়। 11 এর গুণিতক হয়। গুণিতক বলতে নামটা 11 দ্বারা 11 পয়রা যাও, 11 কে 11 11 2 22 3 11 33 সবাই পয়রা যাও, দেখবা 15 11 হবে 165। বুঝছি? সো এটাই হচ্ছে আমাদের উত্তরটা। আচ্ছা, এখন আমরা 7 খটা দেখি কি বলছে। সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সো মনে রাখবা ভাইয়া, সমষ্টি নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে? তোমাদের একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। বীজগাণিতিক রাশি ছাড়া তো সমষ্টি নির্ণয় করা পসিবল না, এটা মেইন কাজ। সো এখন আমাদের ইজি করে দিচ্ছে, সংখ্যা প্যাটার্নের কতম পদ বলছে 3 ক, অর্থাৎ আমাদের বীজগাণিতিক রাশিটা দেখো নির্ণয় করে দিচ্ছে 3 ক। সো এটার উপর আমরা এখন কাজ করব। এই যে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া? সংখ্যা প্যাটার্নের কতম পদ কত? 3 ক। এটা ভাই আমাদের দেওয়া আছে। এখন আমাদের 20টি পদের সমষ্টি বলছে, তাহলে সংখ্যা প্যাটার্নের 20তম পদের যে সংখ্যাটা ওইটা কত, ওইটা বের করে দেবে, কারণ এইটাই হচ্ছে ভাই আমাদের শেষ পদ, শেষ সংখ্যাটা। সো এই যে সংখ্যা প্যাটার্নের তাহলে 20তম পদ। হ্যাঁ, সংখ্যা প্যাটার্নের 20তম পদের যে সংখ্যাটা এটা তাহলে কত হবে? 3 গুণ 20, 3 দুগুণে 3 0 0 3 দুগুণে 6, 60টি। 20তম পদের যে সংখ্যাটা এটা হচ্ছে 60টা। হ্যাঁ, 60টি। আমরা বুঝতে পারছি ভাইয়া? সো এখন আমরা কি করব? আমরা এখন সমষ্টির সূত্রটা বসাই দিব। সো এখানে আমরা প্রথম সংখ্যা কি পাচ্ছি ভাইয়া? দেখো এখানে প্রথম সংখ্যা পাচ্ছি 3। তারপর আমরা শেষ সংখ্যা, এই যে শেষ সংখ্যা কত পাচ্ছি ভাইয়া? 60। এবং পদ সংখ্যা, আমরা পদ সংখ্যা কি পাচ্ছি ভাইয়া? দেখো পদ সংখ্যা, সো পদ সংখ্যা এখানে কত? 20টা বের করতে বলছে না? সো পদ হচ্ছে 20। সো এখন আমরা সমষ্টির সূত্রটা বসে বের করে ফেলবো। দেখো সমষ্টি, সো সমষ্টির সূত্রটার ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম সংখ্যা যোগ হবে শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হবে পদ সংখ্যা, গুণ হবে কি ভাইয়া? পদ সংখ্যার নিচে হবে 2। সো প্রথম সংখ্যা কত? 3। তারপর শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা 60। তারপর পদ সংখ্যা কত? 20, আর নিচে হচ্ছে 2। সো 60 আর 3 হচ্ছে 63, 63 20, 2 দ্বারা ভাগ করলে 630 হবে। বুঝছি? রাইট অ্যান্সার 630। ক্লিয়ার? সো ভাই আমাদের গ নাম্বার অঙ্কটা কি বলছে? দেখো সংখ্যা প্যাটার্নটির
পাশাপাশি দুইটি পদের যোগফল, হ্যাঁ অর্থাৎ পাশাপাশি এই যে 3 আর 6 এর যোগফল যেটা হবে, দেন 6 আর 9 এর যোগফল যেটা হবে, 9 আর 12 এভাবে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যাবে তার -2 তম পদ নির্ণয় করো। সো ভাইয়া আমাদের তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে এই যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল বের করা। এরপর আমরা নেক্সট স্টেপে যাব, বাট আগে আমরা এটা করি। দেখো প্রদত্ত প্যাটার্ন হচ্ছে ভাইয়া 3, 6, 9, 12 এবং 15, এটা হচ্ছে ভাই আমাদের প্রদত্ত প্যাটার্ন। সো এখন আমরা পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল বের করব। সো প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল বা পদের যোগফল, একই কথা, সংখ্যার যোগফল আমরা বের করি তো 3 আর 6 যোগ করলে হচ্ছে 9। তারপর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল, দেন 6 আর 9 যোগ করলে কত হবে? 15। তারপর তৃতীয় ও চতুর্থ সংখ্যার যোগফল, দেন আমরা কি করব? 9 আর 12 যোগ করব। হ্যাঁ এইভাবে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হচ্ছে। সো 12 আর 20 21 হবে, আর দরকার নেই। সো আমরা এখন লিখব প্রদত্ত নতুন প্যাটার্নটা তাহলে ভাইয়া কি হইল? তাহলে আমরা পাইলাম 9, দেন 15 পাইলাম, দেন 21 পাইলাম। এইভাবে প্রদত্ত নতুন প্যাটার্নটা পাইলাম। এখন আমাদের বলছে -2 তম পদ কত। সো এইটা বের করার আগে আমাদের তো একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। সো দেখো আমরা এখানে পাচ্ছি প্রথম সংখ্যা কত ভাইয়া? 9। তারপর পাচ্ছি দ্বিতীয় সংখ্যা পাচ্ছি ভাইয়া 15। তারপর পাচ্ছি ভাইয়া তৃতীয় সংখ্যা পাচ্ছি 21, আর দরকার নেই। হ্যাঁ আমরা এখন বীজগাণিতিক রাশির দিকে যাব। সো কিভাবে বের করে? আমরা তো জানি যে পার্থক্য গুণ ক লাগে, তারপর প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য লাগে, এইটাই। সো পার্থক্যটা কত ভাইয়া? পার্থক্য হচ্ছে আমাদের 15 থেকে 9 বাদ দিলে 6, 21 থেকে 15 বাদ দিলে 6, পার্থক্য হচ্ছে 6 গুণ ক। তারপর প্লাস প্রথম সংখ্যাটা তো 9 মাইনাস পার্থক্য 6। সো 6 ক প্লাস 9 থেকে 6 বাদ দিলে 3। এই যে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা, এটা অনুসারে কাজ করব। সো আমরা ফার্স্টে 6 দিব, আর কয়ের জায়গায় কি দিব? 1, দেন প্লাস 3, 6 একে 6 আর 3 এ যোগ করলে কত হবে? 9। কেন 1 দিলাম কয়ের জায়গায়? কারণ প্রথম সংখ্যা। তারপর দ্বিতীয় সংখ্যা দেখো 6 গুণ 2 প্লাস এখানে কি লাগে বীজগাণিতিক রাশি অনুসারে 3, 6 দুগুণে 12 আর 3 এ 15। তারপর 6 গুণ 3, 3 6 18 আর এখানে 3 দিব, কত হচ্ছে? 21। সো একইভাবে আমাদের কতম সংখ্যা দেখো, কতম সংখ্যাটা কি হবে ভাইয়া? 6। সবগুলোর সামনে দেখো 6 আছে, 6 দিব। প্রথম যদি হয় 1, দ্বিতীয় যদি হয় 2, তাহলে ক হলে কি হবে? ক হবে প্লাস 3 হবে, বুঝছি? সো 6 ক প্লাস 3, এই যে কতম সংখ্যার যে সূত্র বা বীজগাণিতিক রাশিটা আমরা 6 ক প্লাস 3 কিন্তু পাচ্ছি, বুঝছি ভাইয়া? সো এখন আমরা এইটা এখানে আবার নেই, এই যে দেখো এখন আমরা এইটা আবার এখানে নেই। সো এই যে আমরা আবার লিখতেছি, এখানে আবার লিখি কতম সংখ্যাটা হচ্ছে ভাইয়া 6 ক প্লাস 3। সো এখন আমাদের বলছে -2 তম পদ কত। সো এই যে -2 তম পদ আমরা 6 কয়ের জায়গায় আমরা -2টা দিয়ে দিব। হ্যাঁ -2টা দিয়ে দিব। সো 6 ক মাইনাস 6 দুগুণে হচ্ছে 12 প্লাস 3। সো 6 ক 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া 9। দেখো বুঝছি কিনা? এইভাবে ইজি। আরও প্র্যাকটিস করাবো, প্রাইভেট বেচে আরও প্র্যাকটিস করাবো, অনেক প্র্যাকটিস করাবো, কোনো কিছুতেই আটকাবে না। সো তারপর আমরা এই যে এটা কত। সো তারপর দেখি ভাই এগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখন সলভ করবো 8 নং এর। সো কত কি বলছে? 4 ক মাইনাস 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। সো আমাদের তাহলে আগে তুলি বীজগাণিতিক রাশিটা। দেওয়া আছে বীজগণিতীয়, এই যে বীজগণিতীয় ভাইয়া রাশিটা কি? 4 ক মাইনাস 1, 4 ক মাইনাস 1, এইটাই তো। সো আমরা এখন সংখ্যা প্যাটার্ন তৈরি করব। সো এই যে প্রথম সংখ্যা 4 কয়ের জায়গায় আমরা 1 দিব, -1 কত হচ্ছে ভাইয়া? 4 একে 4 -1, 4 থেকে 1 বাদ দিলে 3। একইভাবে দ্বিতীয় সংখ্যা
4 গুণ কয়ের জায়গায় আমরা 2 দিব -1, 4 দুগুণে 8, 1 বাদ দিলে কত 7। তারপর তৃতীয় সংখ্যা 4 গুণ 3 দিব -1, 3 4 12 -1 কত হচ্ছে 11 সংখ্যা প্যাটার্ন বলছে নির্ণয় করার জন্য। তারপর চতুর্থ সংখ্যা 4 গুণ 4 -1, 4 4 16 -1 কত হচ্ছে ভাইয়া 1500। তাহলে আমাদের প্রদত্ত প্যাটার্নটা কি হইল? প্রদত্ত প্যাটার্নটা হইল ভাইয়া এই যে 3 7 11 এবং 15, 3 7 11 এবং 15। সো এইটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বুঝছি কিনা বলো? তারপর দেখো খ নাম্বারটা 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সো 130কে আমাদের দুইভাবে করতে হবে, দুইভাবে, একভাবে না। সো আমরা ফার্স্ট অফ অল এক স্কোয়ার দিই, হ্যাঁ এক স্কোয়ার। দেন আমরা যদি 11 স্কোয়ার করি, 121 পাচ্ছি। অর্থাৎ এখানে এটা এক স্কোয়ার হবে না, এটা আমাদের 3 স্কোয়ার করতে হবে। সো আমরা 3 স্কোয়ার করি, 3 3 9, আর 11 স্কোয়ার করি, 11 স্কোয়ার করলে হচ্ছে 121 আর 9 হচ্ছে 130। হ্যাঁ একভাবে হইল। দেন আমরা 130 আরেকভাবে করতে পারি, 7 7 49 আর 9 স্কোয়ার, 9 9 81। সো 49 আর 81 যদি আমরা যোগ করি 130। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে এইগুলাই কমন পড়ে যায় আর কি, প্যারা নাই। তারপর খ নাম্বারটা দেখি। খ নাম্বারে বলছে এই যে প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। সো ভাই আমরা আগে প্যাটার্নটা তুলি। দেখো প্রদত্ত প্যাটার্ন, এই যে প্রদত্ত প্যাটার্নটা কি 14, তারপর 17 and 20। তো এখানে কি বুঝতে পারতেছি, 17 থেকে 4 বাদ দিলে 3, 20 থেকে 17 বাদ দিলে 3। সো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3 করে। সো এইটাই লিখবো। ঠিক আছে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এখানে 3 এখানে 3। সো আমরা এখন লিখে দিব লক্ষ্য করি প্রতিবার পার্থক্য। ঠিক আছে ভাইয়া, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 3। সো অতএব পরবর্তী দুইটি সংখ্যা, অতএব কি হবে ভাইয়া, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, আমাদের তো কি বলছে, দুইটি বলছে না, দুইটি সংখ্যা হবে যথাক্রমে কি, দেখো 14 এর সাথে 3 যোগ করে 17 হচ্ছে, 17 এর সাথে 3 যোগ করে 20 হচ্ছে, 20 এর সাথে অবভিয়াসলি 3 যোগ করে পরবর্তী 23 পাওয়া যাবে, আবার 23 এর সাথে পরবর্তী 3 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ আমাদের পার্থক্যগুলো কিন্তু ভাইয়া সেম, বুঝছি। আচ্ছা আমরা তারপর দেখি এই যে ঘ নাম্বার, এই যে এখানে এই সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় করে। আমরা বীজগাণিতিক রাশি নির্ণয় করি। তো প্রদত্ত প্যাটার্ন, দেখো প্রদত্ত প্যাটার্ন, আমাদের প্রদত্ত প্যাটার্নটা কি ভাইয়া, এই যে 5 7 9 11, এটা হচ্ছে আমাদের প্রদত্ত প্যাটার্নটা। ওকে, সো আমাদের এখন বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। আমাদের এখন কি করতে হবে, বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। সো প্রথম সংখ্যা কি 5, তারপর দ্বিতীয় সংখ্যা কি 7, তারপর তৃতীয় সংখ্যা কি 9, তারপর চতুর্থ সংখ্যা, এতগুলো লাগে না, 3টা হইলে এনাফ, 11। সো আমরা এখন বীজগাণিতিক রাশি কিভাবে নির্ণয় করব, আমরা তো জানি যে পার্থক্য লাগে, পার্থক্য গুণ ক, তারপর যোগফল প্রথম সংখ্যা। সো প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য লাগে, আবার পার্থক্য লাগে, এইটাই তো। সো পার্থক্য কত দেখো, 5 এর পর 2 যোগ করে 7 হচ্ছে, বা 9 থেকে 2 বাদ দিলে 7 হচ্ছে, 11 থেকে 2 বাদ দিলে 9 হচ্ছে। সো প্রতিবারই পার্থক্য 2 করে। সো পার্থক্য গুণ ক, দেন প্রথম সংখ্যা হচ্ছে 5 মাইনাস পার্থক্য কত 2। সো তাহলে কি পাচ্ছি 2 ক, আর 5 থেকে 2 বাদ দিলে 3। সো এইটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা, এটাই আমাদের নির্ণয় করতে হবে। সো 2 গুণ ক, এখন প্রথম বলছে, সো আমরা 1 দিব প্লাস 3, দেখো তো 2 কে 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে। তারপর 2 গুণ 2 দিব প্লাস 3, 2 দুগুণে 4 আর 3 7, তারপর 2 গুণ 3 যোগ দিব 3 যোগ 3 দুগুণে 6 আর 9, 2 গুণ 4 দিব 4 দুগুণে 8 আর 3 11। সো এখন আমরা দিব যে কতম সংখ্যা, 2 গুণ আমরা 4, দেখো 4, এখন আমরা এখানে কি দিতে পারি, ক দিতে পারি। সো 2 ক যোগ 3, এই যে এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা, বুঝছি ভাইয়া।
তারপর দেখি আমাদের সর্বশেষ 3 ক প্লাস 2 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। আমাদের 55তম পদটা নির্ণয় করতে হবে। সো দেওয়া আছে আমাদের বীজগণিতিক রাশিটা কি, এটা আমাদের তুলতে হবে। দেওয়া আছে এই যে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশিটা হচ্ছে ভাইয়া 3 ক প্লাস 2। সো 55তম পদ বলছে, সুতরাং 55তম পদ বের করি। দেখো 3 গুণ কয়ের জায়গায় আমরা 55 দিব প্লাস 2। সো 55 আর 3 গুণ দিব, 2 দ্বারা যোগ করবো। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের 166। 166 এই যে এইটাই হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। বুঝছি আমরা। সো আমাদের কিন্তু ভাইয়া এই অধ্যায়ের বেসিক এবং মেইন বই সবগুলো একেবারে টোটালি পানির মতো কভার করে কিন্তু আমি তোমাদের দিছি। তোমরা জাস্ট ক্লাসটা দেখে প্র্যাকটিস করে ফেলো, আর কোনো প্রবলেম হবে না। বাট তোমাদের এখন একটা কাজ, পরীক্ষায় কমন পাওয়ার জন্য, পরীক্ষায় যেন এই অধ্যায় থেকে আসলে পারা যায়, তার জন্য তোমরা অবশ্যই আমার প্রাইভেট ব্যাচে জয়েন হয়ে যাবে। কারণ প্রাইভেট ব্যাচে ভাইয়া আমি তোমাদের বোর্ড কোশ্চেন, সিকিউ, এমসিকিউ এভরিথিং সলভ করাই দিব। হ্যাঁ, সো আমরা যদি দেখি আমাদের প্রাইভেট ব্যাচে মূলত কীরকম থাকবে, এই যে আমরা যদি ভাইয়া যাই, এইগুলা থেকে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষায় আমাদের প্রশ্ন কমন ছিল। হ্যাঁ, টাইপগুলো কমন ছিল। সো এই যে দেখো তোমাদের ফার্স্টে টাইপ আকারে করে দেওয়া হয়েছে। এই যে টাইপ, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, পরবর্তী সংখ্যার নির্ণয়, এই যে এইটা একটা টাইপ। দেন তোমাদের আরও মোর প্র্যাকটিস দেওয়া হয়েছে। সো এরকম আর কি। আমরা যদি আরও দেখি, এই যে এইটা কি, এটা মোর প্র্যাকটিস। এই যে এটা টাইপ 4, টাইপ 2, 3 বাদ দিয়ে গেছি আর কি। টাইপ 4 এরকম বর্গের সমষ্টি রূপ নির্ণয়, হ্যাঁ এরকম আর কি। সো এইগুলার টাইপের ভিতর থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। তারপর টাইপ 5 জ্যামিতিক প্যাটার্ন, এরকম টাইপ আকারে ভাগ করা হয়েছে। তারপর তোমাদের জন্য এই যে সিকিউ দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে মাত্র 5টা সিকিউ করলে 100% কমন পেয়ে যাবে। এই যে মাত্র 5টা সিকিউ করা হয়েছে, 100% কমন। সো এইগুলো আমাদের বিশেষ স্পেশাল এক সাজেশন, যেগুলা তোমাদের বড় ভাই বোনরা যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিছে, সবার টাইপ কমন পড়ছে। সো তোমরা খুব দ্রুত আমাদের প্রাইভেট ব্যাচে জয়েন হয়ে যাবা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। সো তোমাদের জন্য ক্লাস 8-এর বেস্ট একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। কেন বেস্ট বলতেছি ভাইয়া? কারণ 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিছে সবচেয়ে বেশি কমন আমাদের সাজেশন এবং আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু আসছে। এবং এইটার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু আছে। রিভিউগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া এইবার জেএসসি পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। সো তার আগে সবচেয়ে বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য, যেন বৃত্তি বা জেএসসি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, সো এই কোর্সটা তোমার জন্য বেস্ট এবং সুপার একটা কোর্স এবং সুপার একটা ডিসিশন এই বছরের জন্য হতে যাচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, যদি ভালো লাগে দেন ক্লাস করো। ওকে, সো তার আগে আমি তোমাদের কোর্স সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমাদের কোর্সে কি কি থাকবে, কতদিন মেয়াদি বা কিভাবে করানো হবে, এটা জানাটাও দরকার। হ্যাঁ, সো দেখো, ফার্স্ট অফ অল আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, মানে সম্পূর্ণ এইটটা তুমি কভার করে ফেলতে পারবা। এবং কোর্সের ফি থাকবে 2500। যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবা, 8000 টাকার কোর্সটা মাত্র 2500 টাকায় তোমরা নিতে পারবা 1 বছরের জন্য। আর কোনো টাকা পে করতে হবে না, জাস্ট পড়বা এবং ক্লাস করবা। ওকে, সো কোর্সে তোমার থাকবে ভাইয়া বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, তারপর বিজিএস এবং বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো থাকবে। এছাড়া যদি দরকার হয় আরও কয়েকটা সাবজেক্ট লাগবে তোমাদের দরকার, ওইগুলোও এখানে আনা হবে। সো ডোন্ট ওয়ারি। সো এইগুলো হচ্ছে কোর্সের তোমার কি কি, কত টাকা দেন, কতদিন মেয়াদি, কি কি বিষয় পড়ানো হবে, এইগুলো। ওকে, সো কোর্সের বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি থাকবে দেখো। এভরি চ্যাপ্টার ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে। তারপর টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বোর্ড কোশ্চেন। সো আমাদের এক্সামে আমাদের সাজেশন থেকে, আমাদের ক্লাসগুলো থেকে কমন পড়ার মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায়। আমরা প্রচুর টাইপ ভিত্তিক সিকিউ করাইছি, প্রচুর এমসিকিউ করাইছি, প্রচুর বোর্ড কোশ্চেন করাইছি, স্কুল কোশ্চেন করাইছি, যার কারণে হুবহু অনেক কিছুই কমন পড়ছে আর টাইপও কমন পড়ছে। বুঝছি। সো তারপর থাকবে লাইভ বা রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, দেন মান্থলি এক্সাম থাকবে আর স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে। এটার কারণে কিন্তু প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। সো তোমাদের বেস্ট একটা প্রতিযোগিতা এবং বেস্ট একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা সেট করে দিচ্ছি।
সো যারা 15 তারিখের আগে জয়েন হতে পারবে তোমাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট অপেক্ষা করতেছে। আশা করি আমাদের এই ক্লাসগুলা, কোর্সের ক্লাসগুলো করলে তুমি 1 মাসেই তোমার মানে চেঞ্জেসটা দেখতে পারবে। ওকে, সো আশা করছি ভাইয়া বুঝতে পেরেছো কোর্সে কি কি থাকবে, কিভাবে পড়ানো হবে। ডেমো ক্লাস তো আসি, তোমরা নক দাও, ডেমো ক্লাসটা পেয়ে যাবে। ওকে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা কোর্সে জয়েন হওয়ার জন্য। সো টেক কেয়ার ভাইয়া, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।